থ্রু দিস জার্নি, এতদিন ধরে যে ক্লাসগুলো করছো তোমরা, এবং যা ভেরিয়াস টাইপস অফ মানে অনেক কিছু তোমরা দেখলে, একটা জিনিস আমি আশা করছি যে খুব ক্লিয়ার হয়েছে যে রিসার্চ ইজ নট অ্যাবাউট ইউজিং আ ভেরি difficult kind of a statistical technique or something very complicated. On the contrary, research is something which actually should be very simple, to concentrate on a very simple thing, and to for better understanding for that particular thing from the point of view of the discipline from which you are belonging to. আমাদের মজাটা হয়েছে যে বিকজ দিস হোম সায়েন্স থিং, হোম সায়েন্স ডিসিপ্লিনটা এত ইন্টারডিসিপ্লিনারি, এবং বলা যেতে পারে যে সায়েন্স আর একদিকে সায়েন্স আর একদিকে সোসাইটি, তার ভেতরে যে ইন্টারফেস, সেইটা কিন্তু বেস্ট পসিবল দেখা যেতে পারে আমাদের ডিপার্টমেন্টের থ্রু দিয়ে। এবং আমার খুব ভালো লাগছিল অনির্বাণের ক্লাস, তারপরে গৌরাঙ্গ দেববাবুর ক্লাস তো খুবই ভালো লাগে। তো সেখানে একটা জিনিস দেখেছো তো, মানে আমার মনে আছে যে গৌরাঙ্গ দেববাবু বোধহয় দিস ইজ দ্য থার্ড টাইম হি ইজ কামিং টু আওয়ার ডিপার্টমেন্ট। প্রথম যে দুবার এসছিলেন উনি প্রচুর প্রচুর স্ট্যাটিস্টিক্স হাতে কলমে কিন্তু করেছিলেন। আমি এবারে যখন ওনাকে বললাম যে স্যার এরকম হবে, কি নিয়ে করা যাবে, আপনি কি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস পড়াবেন, তাহলে ওরা এই টেকনিকটা ইউজ করতে পারে, তখন উনি বললেন কি যে না, আমি ইনফারেন্সটা করাবো, এবং টেকনিক যেটা লাগবে সেটা ওদেরকে বলবেন যে করার জন্য, কোনো ডিফিকাল্টি হলে তো আমরা আছি, আমরা দেখিয়ে দেব। কিন্তু এখন যা ভালো ভালো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজেস এসে গেছে, ওদের ওই হাতে কলমে অঙ্ক করানোর কিন্তু কোনো মানে হয় না, which is a very 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 potent point that অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়িয়েছি, আমরা অনেক হাতে কলমে যেটাকে বলে অঙ্ক করেছি, এবং তার যে ইউটিলিটি নেই একেবারে নয়, কিন্তু হোয়াট আই ওয়াজ সিইং যে এখন মিন মিডিয়ানের ডিফারেন্স বলতে গেলেও তোমরা ভাবছো যে অ্যাভয়েড করে চলে গেলে ইটস বেটার। সো to a point it's okay, there is no harm in it, because something মানে this every thing, the body of knowledge is, তুমি তো এখন একটা পার্টিকুলার, তোমরা প্রত্যেকে যে যার নিজের নিজের একটা করে ফিল্ড নিয়ে স্পেশালাইজড একটা পড়াশোনা করছো, তো সেখানে ইট ইজ নট এক্সপেক্টেড যে পুরনো সবকিছু পড়াশোনা তোমাদের এভরিথিং একদম খুব ভালো করে মনে থাকবে। এবং সেই জন্যেই বোধহয় এই কোর্স ওয়ার্কের এত ইউটিলিটি, বিকজ এখানে সামহাউ all the concepts, all the থিংস যেগুলো হয়তো একটু ধুলো পড়ে গেছিল, সেই জায়গাগুলো কিন্তু আরো অনেকটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ইউটিলিটি। এবং আর একটা জিনিস হচ্ছে যে মোর দ্যান ডুইং ইন থ্রু, মানে যেটাকে বাংলায় বলবে হাতে কলমে, থ্রু your pen and paper sort of calculation, the better understanding of any sort of technique that you are using or you are thinking of using is very very important. So initially when I was just planning through that what lectures will be there, and what should be rather helpful for the kind of research that you people would be doing or may be doing. So I was organizing, I had actually asked you also যে কোনো সাজেশন আছে কিনা। এনাকি তখন একবার বলেছিল যে মাল্টিপল রিগ্রেশন অ্যানালিসিস, তো আমার তখন আমি মোটামুটি সাজিয়ে তখন দেখলাম যে এটা বলার তো একটা লোক নেই, তো আমি ঠিক করলাম যে ঠিক আছে আমি এটাই বলবো। এবং আমি ভেবেছিলাম একরকম ভাবে, আই হ্যাড ইনিশিয়ালি থট দ্যাট আই উইল জাস্ট গো ইনটু দ্য রিগ্রেশন অ্যানালিসিস, দেন আই থট দ্যাট নো, দিস ইজ ফিউটাইল, বিকজ একটা ক্লিক করলে, এর আগের দিন তোমরা দেখলে অনির্বাণ স্যার তোমাদের কি সুন্দর করে এসপিএসএসটা শেখাচ্ছিলেন, তো সেখানেতে এরকম এত ভালো ভালো সব সফটওয়্যার এসে গেছে, তো আমার ওই অঙ্ক করানোর কোনো মানে হয় না। So it's better, let me just go beyond the onko or the beyond the sum, and just go into why we are using a particular technique, and what is its necessity, and how it is used or where it is used, সেটা নিয়ে যদি আমরা একটুখানি
বলি আমার মনে হলো যে সেটা বেটার হবে। আর কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে একটা জোক পেয়েছিলাম যে the question of 2020 for teachers and students is, am I audible, am I visible? So it is actually the most important question whenever we are facing the camera and this kind of online teaching is going on. The most important thing is am I audible, am I visible? So on the same note, I am just requesting you all যে যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি, যদি না মানে আমি তো বুঝতে পারবো না, মানে ইটস ফিলস লাইক আ ফুল বিকজ ইট ইজ লাইক আ পিপিটি। তুমি একটা বন্ধ ঘরের ভেতরে প্রচুর প্রচুর কথা বলে যাচ্ছ, এখন আছো না নেই না কারোকে দেখতেও পাওয়া যাচ্ছে না, মানে ইটস কাইন্ড অফ আ উইয়ার্ড কাইন্ড অফ থিং। সো যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে আমাকে আবার ট্র্যাকে তোলার দায়িত্বটাও তোমাদেরকে দিলাম। So let me just begin. I will not be very elaborate. খুব সিম্পল একটা প্রেজেন্টেশন তোমাদের জন্য আজকে। ওকে, দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। So this is the basic topic, and when I was actually writing this or প্রেজেন্টেশনটা যখন তৈরি করছিলাম তখন আমার একটা জিনিস মনে হলো যে মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস নিয়ে কথা বলছি। I need to just go a bit deeper into the concept of variable, because this is the concept of variable. I have felt that in many research where there are so beautiful techniques and there are so innovative ideas that have been in the research, but the problem is when you come to methodology or when you come to the actual statistical analysis part, you see that the definition of the variable is becoming muddled up or it is becoming very confused. So the more precise the definition of the variable will be in your research, the more what to say, appealing or more precise to the point the goal that you are thinking of reaching, you will reach the kind of goal. So let us that begin with the concept of variable. We all know অ্যাকচুয়ালি ভেরিয়েবল কথাটা আমরা প্রথম কবে শুনেছি? আমরা যদি সাধারণভাবে দেখি, আমরা স্কুল লেভেলে প্রথম ভেরিয়েবলে যখন অ্যালজেব্রা করতে শুরু করলাম, হ্যাঁ, যদি এক্স এর মান এত হয়, হ্যাঁ, যদি এটা দেওয়া থাকে এটা দেওয়া থাকে তাহলে এক্স এর মান কত হবে। তো অ্যালজেব্রা যখন আমরা করেছি তখন এই যে এক্স যে কনসেপ্টটা, এক্স এর মানেটা কিন্তু সেখানে হচ্ছে সামথিং which is unknown, যার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। we don't know x where it is. Now what we do, আমরা অঙ্কটা কষে x এর মান কত সেটা আমরা বের করার চেষ্টা করেছি। তো সেখানে আমরা প্রথম কিন্তু x, the unknown entity, the variable, সেটা সম্বন্ধে কিন্তু আমাদের প্রথম ধারণা হলো। তারপরে আমরা যখন আস্তে আস্তে আরেকটু বড় হলাম তখন আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেলে ঢুকলাম। সেখানে আমরা কি দেখতে পেলাম যে দুটো ইকুয়েশন থাকলে দুটো ভেরিয়েবল তার মান আমরা বের করতে পারি, তিনটে ইকুয়েশন থাকলে তিনটের মান আমরা বের করতে পারি। সো দিস আর দ্য ভেরি বেসিক থিংস যেগুলো আমরা আস্তে আস্তে শিখলাম। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই অঙ্ক কি বলছে? অঙ্ক বলে দিচ্ছে এক্স যার ভ্যালু আমরা জানি না সেটা আমরা বের করার চেষ্টা করছি, ওয়াই যার ভ্যালু আমরা জানি না, এক্স এর ভ্যালুটা জানতে পারলে যে নিয়মেতে এরা দুজনে জড়িয়ে আছে এক্স অ্যান্ড ওয়াই, তাহলে আমি ওয়াই এর ভ্যালুটাও জানতে পারবো। তো এটা হচ্ছে খুব সাধারণভাবে our first introduction to the concept of variable. Now when we grow up, we come to statistics or statistical analysis, our research, collection of data, and then again we are dealing with the variable concept. Variable. Now here what is variable? Here variable has a value. Variable is not the unknown concept. We all know what the variable is. However, this variable varies. Variable is taking a value.
something with me, taking a value, something with you. Now, let us suppose the variable is age, a simple variable, age. So what will happen today if we just go through our class? I will at the last end of the spectrum, and maybe Shrija or whoever is the youngest of you all will be at last end of the spectrum. So it is the kind of a thing where the same variable is taking different values, something which is varying and something which statistical analysis is trying to measure or define. So the concept of variable in mathematics and the concept of variable in statistics are actually very different kind of concept, and the understanding should be absolutely clear in your mind that where one is a unknown entity and here one is a very well defined entity but is taking various kinds of values. So this is the basic point of today's analysis. Now there are variable entities, like here I have written outdoor temperature, petrol prices, person's weight, height, age, whatever you can consider, and even the mood of the person. Now, why I have written this mood of the person? Just think of this one particular thing. Here we are like sitting over here today. Maybe somebody is very depressed. Maybe somebody is very happy. Maybe somebody is feeling very sleepy. Maybe somebody is dying to go to some other place but is bound by the commitments to sit over here. So it is the kind of variation in all of our moods. Now another thing is that the same person may feel happy at times, the same person may feel very angry at times, the same person may feel very sad at times, the same person may feel very lethargic at times. So it is within intra-person mood swings, the interperson's mood swings. So anyway, in within a person there are therefore the variation in the value of the variable, and with other persons, different persons, there is then this variation in the variable of the particular value which the variable is taking. So different conditions, different people, different variables, and what the different variables are taking? Different variables are taking different kinds of values at same point in time or maybe at different point in time. So the types of quantitative variables. I will not go into the qualitative variables because yesterday we had a nice discussion by Kapia madam on qualitative variables, and today also you have gone and looked into the qualitative variables and how you have to deal with that kind of data. However, because through my little bit of experience with the Department of Home Science, what we have seen is that most of the research that has been done here or is being carried out here mainly concentrates on the quantitative variables. Now, quantitative variables is also not a homogeneous kind of a thing, like we can say quantitative variables. No, quantitative variables, within the quantitative variables there are so many distinct category of the variables. The first and the most important is the categorical or the nominal variable. বেশিরভাগ জায়গায় তোমাদের যে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার সেখানে দেখবে নমিনাল কথাটা ইউজ করা হচ্ছে। এই নমিনালকে অনেক সময় লোকে নাম্বারের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলে, কিন্তু নমিনাল কথাটা এসছে ল্যাটিন কথা নম থেকে, NOM, নম। আমরা যেমন বলি নাম, ওরা সেরকম বলে নম। So this norm means basically a name, and by through what do we do with this name? এই নেম আমাদেরকে ক্যাটেগরাইজ করে, ভাগ করে দেয়। স্টুডেন্ট, টিচার। আজকে এই মিটিং এর ভেতরে there are two categories. In one category there are say scholars, and in another category there is one teacher. So there are like two categories in today's meeting. However, when we can look into when say Orijit is taking class, Suchandra is taking the class, or
Shrija is taking a class, then maybe the um, thing gets like muddled up, and maybe ultimately we are all teachers in that particular categorization. So it is very important, it is the basic premise of any quantitative variables, where we specially categorize the variable into separate distinct compartments, but these compartments, with these compartments, there is no numbers attached to these compartments. Okay. So, like what can be the specific categories? Color. Just think of এই যে কিন্ডার গার্ডেনের যে বাচ্চারা হয়, একদম ছোট ছোট বাচ্চা, কি আরো ছোট, যে একদম প্রি স্কুলার ছোট ছোট যে বাচ্চারা হয়, তাদের স্কুলে যদি যাও কিংবা তাদের সঙ্গে যদি কথা বলো, তা দেখবে যে কি দেখাচ্ছে, তাদের একটা জেনারেলি বড় করে একটা পোটলা থাকে, তার ভেতরে প্রচুর প্রচুর খেলনা বাটি সব থাকে, এবং দেখবে ইন জেনারেল প্রথম বাচ্চারা ডিস্টিংগুইশ করতে শেখে দ্য ভেরিয়াস কালার্স, রেড, গ্রিন, ব্লু, অ্যান্ড উই এনকারেজ দেম যে এইগুলোকে যেন তারা শিখতে পারে। সো জেনারেলি একটা খুব মজার খেলা ছোটরা যেটা খেলে, যে একটা গ্রিন রঙের বক্সে সেখানে গ্রিন জিনিসগুলোকে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে তারা ফেলছে, বেসিক্যালি তারা কালারটাকে সেগ্রিগেট করছে। সো দ্যাট ইজ এগেন দে আর categorizing through a means of a color. So here the red and blue, they are distinct entities, but there are no numbers attached to these particular entities. Now next, gender. Gender is a very important category where we cannot put a kind of hierarchy, there cannot be any numbering, but we can always categorize male, female, there can be a third gender, there can be other particular studies where maybe the thing is very sensitive, where you can prefer not to put maybe somebody maybe uncomfortable of putting it, and they may say that I prefer not to reveal which gender I am. So there can be 3 and 4 categories also. And then there is the race. Are you an European, you are an Asian, or you belong to the African, or whatever kind of race that you belong to. In our Indian contextuality, this caste is very important because it categorizes, and through the caste we slice the data through the caste and look into whether there are differences in the various kinds of say nutritional status, educational status, health status, women's empowerment, anything. We can just bisect the data through the caste, various kinds of caste categories, and see what the developmental levels are. And then there is religion, another very important distinctions, particularly in kind of multi-ethnic kind of country that we belong to. This religion again is a very important variable because it leads to the kind of comparisons between two distinctly different sets whose cultural and social um, upbringings are rather contrasting and comparable. So, and there is one another special category where any question like এখন আমি জিজ্ঞেস করলাম এই কোর্স ওয়ার্কটা কেমন লাগছে, ভালো, ভালো লাগছে না, ইয়েস নো তে উত্তর দিতে হবে। ভালো লাগছে তো তোমরা বললে হ্যাঁ, আর তোমরা বললে না, হ্যাঁ। সো দ্য কাইন্ড অফ থিং ইজ, এখানে এই দুটো অপশন আছে। তো এইখানে তুমি হাজার কথা এরকম তুমি ভাবতে পারো, তোমার ঘুম পাচ্ছে, তোমার খিদে পাচ্ছে, তোমার whatever you can think of anything and everything where you can have only two answers, yes and no. So that again becomes this categorical variable where you cannot say যে যারা yes বলছে সেটা ভালো, কি যারা নো বলছে সেটা খারাপ, or যারা নো বলছে তারা ভালো, যারা yes বলছে তারা খারাপ। You cannot made any value judgment based on this yes or no. This is basically only two categories. Now একটা এক্সাম্পল এখানে জাস্ট মনে আসলে বলে আমি এটাকে লাস্ট মোমেন্টে ঢোকালাম স্লাইডের ভিতরে। দ্যাট ইজ সাপোজ you have gone to a restaurant, the restaurant is new, আর সেখানে তারা সার্ভিস দিয়েছে এবং এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে,
how do you think we can improve our service? So this is a broad question. তোমার কি মনে হয় যে এই সার্ভিস আমরা কি করে ইমপ্রুভ করতে পারি, এরকম একটা কোয়েশ্চেন করেছে। তো এই কোয়েশ্চেনটার উত্তর কিরকম হবে, কোয়েশ্চেনটার উত্তর ডিপেন্ড করছে তুমি কোয়েশ্চেনটাকে কেমন ভাবে প্রেজেন্ট করেছো। যদি কোয়েশ্চেনটা তোমার এরকম ভাবেই থাকে, হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ইমপ্রুভ আওয়ার সার্ভিস, দেন দিস ইজ অ্যান ওপেন এন্ডেড। তুমি যা ইচ্ছে বলতে পারো, এই তোমার পর্দার রংগুলো খুব বিচ্ছিরি, আমি একটা ইঁদুর দেখেছি ছুটে যাচ্ছিল, হ্যাঁ তোমার খাবার টেস্ট ভালো নয়, তোমার যারা সার্ভ করছে তাদের ব্যবহার ভালো নয়, হোয়াটএভার অনেক কিছু কথা এখানে উঠে আসতে পারে। হাউএভার তুমি যদি ক্লোজড এন্ডেড করো, তুমি এখানে বেটার কয়েকটা অপশন দিয়ে দিবে, লাইক বেটার মেনু আর নিউ মেনু। একঘেয়ে খাবার তারা সার্ভ করছে, সেখানে বলতে পারো বেটার ডিজাইন, কিরকম ডেকরটা কেমন, ট্রেন্ড শেফস অ্যান্ড মোর অ্যাট্রাকটিভ প্লেটিং, প্লেটটাকে কেমন ভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। সো দিজ আর দ্য close ended kind of question. Now why I have chosen this particular example, এখানে একটা বড় রিজন আছে। এখানে কিন্তু আবার সেই ভুলে যাওয়া মিন মিডিয়ান মোডকে আবার টেনে আনছি। এখানে হচ্ছে দেখো, we are dealing with categorical variables and or nominal variables। এই nominal variables এর ঝামেলা কি, যে এর ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট সেফ কাইন্ড অফ অ্যাভারেজ, সেই অ্যাভারেজ কিন্তু আমি করতে পারছি না, বিকজ এখানে কিন্তু অ্যাভারেজ করার মতো নাম্বারস নেই। এখানে ব্লু গ্রিন রেড আছে, এখানে এই ধরনের প্রশ্ন আছে, সেখানে অ্যাভারেজ কিরম করে করবো, অ্যাভারেজ করতে পারবো না। সুতরাং আমার পড়ে থাকলো কি, মিডিয়ান ভ্যালু আর মোড ভ্যালু। আচ্ছা, এবারে দেখো মোডটাকে এখানে বুঝে ফেলাটা কত সহজ। সেটা হচ্ছে, সাপোজ ইউ হ্যাভ দিস ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেনে কেউ হয়তো প্রচুর প্রচুর লিখে দিয়ে গেছে, কেউ বলছে নো সাজেশন। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি, আমি যখন পুরো সবকটা অপশন, ধরো 100 জন এসেছিল হোটেলে, খেয়েছে তারা বিভিন্ন দিনে, এবং ওই রেজিস্টারে তারা কিছু একটু লিখে গেছে। এবার আমি কি করব, আমি দেখলাম বেশিরভাগ লোক লিখেছে নো সাজেশন। হ্যাঁ, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার সার্ভিসটা ভালো আছে। বেশিরভাগ লোক দিয়ে বলছে তোমার হাইজিনের দিকটা দেখো, শেফ চেঞ্জ করো। হ্যাঁ, বেশিরভাগ লোক কি কথা বলছে, সো হোয়াট ইজ দ্যাট, বেশিরভাগ লোক কি কথা বলছে, দ্যাট ইজ দ্য মোডাল ভ্যালু। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে ওটা আসছে। উই ক্যান অ্যাপ্লাই মোড ইন আ ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন অ্যাজ ওয়েল, বরঞ্চ আরো ভালো করে তুমি করতে পারো। তুমি দেখছো এখানে এগুলো দিয়েছো, কোনটাতে লোকে বেশি টিক মেরেছে, কিংবা কোনো দুটোতেও হতে পারে, বাই মোডালও হতে পারে, হ্যাঁ কোনো তিনটেতেও হতে পারে যে লোকে টিক মারছে। সব থেকে বেশি রেসপন্স তুমি কিসে পাচ্ছ, ঠিক আছে? সো সেখান থেকে কিন্তু তুমি ডিটারমাইন করে নিতে পারছো হোয়াট ইজ ইউর modal value. Similarly, we can again think of mean also, median also. Median ভ্যালুটাকে আমরা কিরকম করে দেখতে পারি, যেরকম আমি বলছি কিছু কিছু জায়গায় হয়তো তুমি স্মোকার্সদেরকে জিজ্ঞেস করছো যে তুমি কটা সিগারেট খাও, কেউ বলছে আমি একটা খাই, কেউ বলছে আমি 20টা খাই, কেউ বলছে আমি 30টা খাই, কেউ বলছে আমি 10টা খাই। তার মানে এরকম ভেরিয়াস কাইন্ডস অফ তুমি স্মোকার্সদেরকে জিজ্ঞেস করছো, বাট ইউ নিড টু নো হোয়াট ইজ দ্য মিন ভ্যালু। সো এই মিন ভ্যালুটাকে বের করার জন্য তোমার পুরোটা অ্যাড করলে দেয়ার উইল বি আ বায়াস, বিকজ ওখানে আমরা জানি অ্যারিথমেটিক মিনে বায়াস চলে আসে এক্সট্রিম ভ্যালুস গুলোর জন্য। তো সেখানে কিন্তু তোমার মিডিয়ান ভ্যালু যদি তুমি বের করো, তার উপরে বেস করে তুমি বলতে পারবে। এবং দিস ইজ মাই সাজেশন দ্যাট ইন এনি কাইন্ড অফ, সাপোজ তুমি একটা ল্যাবরেটরিতে একটা এক্সপেরিমেন্ট করছো, ইন দ্যাট কেস অলসো সেখানে তোমায় দেখতে হবে যে সে তোমাকে, তুমি হয়তো 5টা অবজারভেশন নিলে, এবারে সেই 5টা অবজারভেশনের ভেতরে রেকারিং মিডল মোস্ট অবজারভেশন কোনটা। হ্যাঁ, 3বার এক্সপেরিমেন্ট করলে 5বার করে করে অবজারভেশন নিলে, দিয়ে প্রত্যেকটা মিডিয়ান ভ্যালুগুলোকে দেখলে, দিয়ে দেখলে যে তোমার ওপরে নিচে কতটা যাচ্ছে। তো এগুলো সবকটার ক্ষেত্রে কিন্তু ফর সিম্পল categorical variables, categorical variables in fact একদম ল্যাবরেটরিতেও কিন্তু আমরা categorical variables দেখতে পাই। মানে for a sample, sampleটা what is the smell of the sample, or say how the sample looks, the viscosity of the sample, all kinds of categorical variables can emerge from even from a closed door kind of a laboratory experiment also. Not necessarily always surveys will have this categorical variable. So
we see that this is the very primary form of quantitative variable. Okay. Now we will go into the characteristics. Now what are the characteristics? যেই মোমেন্টে আমি একটা ভেরিয়েবল এর প্রথম টাইপ নিয়ে বলছি, ন্যাচারালি তার কিছু গুণাবলী থাকবে, তার কিছু characteristics থাকবে. Now first is that the responses to a nominal variable can be divided into two or more categories. হ্যাঁ, একটু আগেই যেটা আমি বলছিলাম যে male and female or whatever kind of thing, you can just divide it into some of the categories. Now nominal variable is qualitative in the sense that it can be counted. যেহেতু কাউন্ট করা যাচ্ছে, কোয়ান্টিটেটিভ এর আন্ডারে কোয়ালিটেটিভ ডিভিশন, কি কনফিউজিং। হ্যাঁ, ওয়াই কোয়ালিটেটিভ? বিকজ কোয়ালিটি দিয়ে আমি কিন্তু ডিস্টিংশনটা করছি। লাইক ব্লু গ্রিন, রংটা হচ্ছে কোয়ালিটি, সেটা দিয়ে করছি। কিন্তু কতজন ব্লু বলস তুলে এনেছে, কতজন গ্রিন বল তুলে এনেছে, নাম্বার যেই বললাম কতজন, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ হয়ে গেল। আর একটা এখানে জাস্ট আমার ওটা মনে পড়লো, তোমাদের সঙ্গে মজা করে পড়াতেই আমার বেশি ভালো লাগে, সেজন্য আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে we can always think of Messi, the football star. He always wears the number 7, number 10, and there is Cristiano Ronaldo who always wears 7, CR7, তাই জন্য তাকে বলা হচ্ছে। দেখো এই যে জার্সিগুলোর নাম্বার, এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আমরা প্লেয়ারদেরকে চট করে কিন্তু চিনে নিতে পারছি, কিন্তু তার মানে এটা নয় যে যে 7 পড়ছে আর যে 10 পড়ছে তাদের মধ্যে একটা ভ্যালু জাজমেন্ট হচ্ছে। ভ্যালু জাজমেন্ট হচ্ছে না। দিস ইজ দ্য বেস্ট পসিবল এক্সাম্পল to remember what a nominal variable is. Even if you are attaching number to a variable, particular variable, there also the 7 is mere a kind of a shape, not a particular number where the difference between 10 and 7 is of 3 units. No, it is not that, because this is a nominal category. Now we can also take quantitative values, যেটা আমি বারবার করে বলছিলাম। However, these quantitative values cannot have numeric properties. Numeric properties মানে কি? Addition, subtraction, multiplication, division, কোনোটাই কিন্তু তুমি করতে পারবে। তুমি কি করতে পারবে? পাই চার্ট বানাতে পারবে, ফ্রিকোয়েন্সি বার ডায়াগ্রাম করতে পারবে, কিন্তু তার বেশি আর এটা নিয়ে কিছু করতে পারবে না, আর সাধারণ অ্যানালিসিস করতে পারবে। কিন্তু এইটা দিয়ে এর থেকে বেশি কিন্তু খুব একটা কিছু করা যাবে না। এবং এর যদি অ্যাভারেজ ভ্যালু আমাকে দেখতে হয়, তাহলে আমার কিন্তু ওই মিডিয়ান ভ্যালু আর এই মোডাল ভ্যালু, তাছাড়া কিন্তু আমাদের আর কোনো ভ্যালু বের করা যাবে না। অনেক সময় এই ভুলটা করা হয় যে নমিনাল ভ্যালুগুলোকে কনফিউজ করে ফেলা হয় অন্যরকম ইন্টারভেল স্কেলের সঙ্গে, দিয়ে অ্যারিথমেটিক মিনটাকে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ভুল। আইডিয়ালি কিন্তু অ্যারিথমেটিক মিন এখানে কখনো ব্যবহার করা যেতে পারে না। ইউ হ্যাভ টু ইউজ দ্য মিডিয়ান অর দ্য মোডাল ভ্যালু। So next, what are the categories of the nominal variable? Now there are two main categories. একটা হচ্ছে matched category আর একটা হচ্ছে unmatched category. Matched category কাকে বলছে? In this category, all the values of the nominal variables are paired up or grouped so that each member of the group has similar characteristics except for the variable under investigation. Variable under investigation, তার মানে ধরে নাও variable under investigation হচ্ছে age, or variable under investigation হচ্ছে BMI। তাহলে এই ধরনের ভেরিয়েবল তার ভ্যালুটা আলাদা আলাদা হচ্ছে। সো এখানে যদি আমি বলি যে ম্যাচড ক্যাটাগরি, সে এখানে আমরা আজকে যতজন রয়েছি আমি সে জেন্ডার দিয়ে ভাগ করতে পারি। তাহলে জেন্ডার দিয়ে যদি সাপোজ আমি এটাকে ভাগ করলাম, তাহলে হতে পারে যে there are two groups, there are male and then there are females, and what is their BMI, তাহলে সেখানে আমি এটাকে ম্যাচ ক্যাটাগরি বললাম। তো ম্যাচড ক্যাটাগরি যখন আমি বলছি, when I am talking of a matched category, so here the variable under investigation is
some kind of a variable, the kind of dress that we are wearing, whatever it can happen. So that is, say, varying, that is the variable. And the matched category is the grouping, the kind of grouping that we are doing. Next, there is unmatched category. Just we are picking up a bunch of people from everywhere, and that bunch of people is absolutely random. There is no similarity between them. There cannot be any grouping. There are maybe multiple age categories, multiple kinds of background categories. So they are just a random set of people where they cannot be under a particular category. So matched and unmatched, these are only the two categories of the categorical variable. Now, the next category is a better, rather a refinement, একটু better এর থেকে আরেকটু better, সেটা হচ্ছে মানে এটাকে বলা যেতে পারে নমিনালের এক্সটেনশন, ক্যাটাগরিক্যালের এক্সটেনশন হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। অর্ডিনাল কথাটা আমি ক্লাসেও অনেকবার বলেছি, অর্ডিনাল কথাটা এসছে অর্ডার থেকে। অর্ডার, অর্ডার মানে হচ্ছে কি র্যাঙ্ক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, the kind of preference we have. আমরা বলি I prefer coffee to tea, or I prefer tea to coffee. So there is some kind of a hierarchy. কিন্তু আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছি না ওকে I give it 40% and I give it 30%. It's not like that. But there is a kind of sequence in our minds when we are saying this thing. The best possible example, the most used kind of ordinal variable in kinds of the research that we generally do is the educational attainment. Now, how can the educational attainment be the ordinal variable? Just think of it, আমরা যখন social surveys করি তখন আমরা কি করি, আমরা generally একটা গ্রুপ গ্রুপ হিসেবে কিন্তু আমরা দেখি কিরকম, সে ইলিটারেট, হ্যাঁ, যারা পড়াশোনা বেসিক ফর্মাল এডুকেশন যাদের নেই। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ এডুকেশনাল অ্যাটেনমেন্ট। Next, we have, say, primary or pre-primary, then primary, then secondary, then graduation, then পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবভ, এই ধরনের আমরা জেনারেলি র্যাঙ্কিং করছি। তার মানে এইখানে দেখো এই যে ক্যাটাগরির ভেতরে কিন্তু একটা হায়ারার্কি আছে। So this is a very common kind of ordinal variable that we generally use. Then there are the rating scales like knowledge, attitudes, beliefs, opinions, skills, behavior, taste, এখানে টেস্টটা লিখতে ভুলে গেছি, হ্যাঁ। So এখানে সব কিছুর ক্ষেত্রে কিন্তু there can be this rating scale, a rating scale where we can just rank the kind of preferences that we have. আমরা এখানে হায়ারার্কি করতে পারি, এটা ভালোবাসি, ওটা কম ভালোবাসি, এটার টেস্টটা বেটার, ওটা অতটা ভালো, এই কথাগুলো আমরা সবসময় বলতে পারি, হ্যাঁ। And এখানে এক্সাম্পল হচ্ছে how much like they agree or disagree with a certain statement, হ্যাঁ, how often they engage in certain behavior. I don't smoke, okay, and I smoke 20 cigarettes a day. So the extreme kind of behavior, we can always have this ordinal thing. Now, how often they engaged in certain behavior like hourly, daily, weekly, monthly, annually, less often. Like এটার ক্ষেত্রে যেটা হতে পারে ড্রিঙ্কিং, হ্যাঁ, ভেরিয়াস কাইন্ডস অফ থিং এই ছাড়াও হতে পারে, সেটা দেখা যেতে পারে। তো কোয়ালিটি অফ সামওয়ানস পারফরমেন্স লাইক পুয়ার টু এক্সেলেন্ট আমরা গ্রেড করি, যে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ, আমরা তো এই কথাগুলো ভীষণভাবে বলেই থাকি। হাউ স্যাটিসফাইড, হ্যাঁ, একটা কোনো পার্টিকুলার সার্ভিস, তাতে তারা কত এক্সট্রিমলি ডিসস্যাটিসফাইড টু ভেরি স্যাটিসফাইড কাইন্ড অফ থিং। ইনফ্যাক্ট আমরা যে ওলা উবেরে চাপি, সেখানেও কিন্তু দের ইজ আফটার ইউ হ্যাভ দিস রাইট, ইউ হ্যাভ টু give this kind of opinion, and their level of confidence, it can be very high, it can be very low. Now again, আমরা নমিনাল ভেরিয়েবলকে যেরকম ভাবে দেখেছি, অর্ডিনালকেও আমরা ঠিক সেরকম ভাবে দেখব। So what are the characteristics of the ordinal variable? So it is
নমিনালের এক্সটেনশন, সেটা তো আর বোঝাতে হচ্ছে না, নিজেরাই দেখতে পাচ্ছ, ইট ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্য নমিনাল ডেটা। এক্সটেনশন কেন বলা হচ্ছে? নমিনালের যে চরিত্র, ক্যাটাগরিজ, সেগুলো আছে অর্ডিনালেতে, এবং সেই ক্যাটাগরির ভেতরে ডিফারেন্সটা কি? দের ইজ আ র্যাঙ্কিং। নমিনালের ভেতরে র্যাঙ্ক ছিল না, অর্ডিনালে সেই র্যাঙ্কটা ঢুকলো, তার মানে অ্যাডিশন হলো, দিস প্লাস দিস ইজ অর্ডিনাল। দের ইজ নো স্ট্যান্ডার্ডাইজড ইন্টারভাল স্কেল, কোনো স্ট্যান্ডার্ডাইজড ইন্টারভাল স্কেলের ভেতরে এটাকে তুমি ফেলতে পারো না, এটা যে যার মতন এটা ইজিলি করতে পারবে। নেক্সট ইজ ইট এস্টাবলিশ আ রিলেটিভ র্যাঙ্ক। দিস র্যাঙ্ক কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, নট অ্যান অ্যাবসলিউট র্যাঙ্ক। হ্যাঁ, এই র্যাঙ্কটা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এ। ওকে, সো এই র্যাঙ্কটা সবসময় মাথায় রাখতে হবে। ইট ইজ ইন্টার গ্রুপ কাইন্ড অফ আ র্যাঙ্কিং। যেই ডেটাটা নিচ্ছ কিংবা যাদেরকে নিয়ে কথা বলবে ভাবছো, তাদের মধ্যে এই ক্যাটাগরিটা কিন্তু থাকছে এবং রিলেটিভ সেন্সে সেই ক্যাটাগরিটা এক্সিস্ট করছে। নেক্সট হচ্ছে ইজ মেজার্স, এগেইন কোয়ালিটেটিভ ট্রেটস। দেখো, আবার কিন্তু কোয়ান্টিটেটিভ নিয়ে কথা বলছি, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কোয়ালিটেটিভ কথাগুলো কিন্তু এসেই যাচ্ছে। অ্যান্ড the median and mode can be analyzed. এটা তো একটু আগেই বললাম যে এখানে মিডিয়ান মোড অ্যানালাইজ করা যেতে পারে। ইনফ্যাক্ট নমিনাল ভেরিয়েবলস এর ক্ষেত্রে মিডিয়ানের থেকেও বেশি you can always calculate the modal value. The only value that can be used is the modal value. However, in case of the ordinal variable, there you can analyze both the median and the mode. মোডটা জাস্ট একবার বলে দিচ্ছি, মোড ইজ দ্য most popular average is the mode, and median is the positional average. It is the position of the median exactly in the middle, and here there are certain data which are less than this particular value, and here there are certain data which are greater than this particular value. So this is the just central point of any particular distribution or data set, and it has a rank or order. Obviously ordinal variable নিয়ে যখন আমরা কথা বলছি তখন সেখানে একটা rank or একটা order তো থাকতেই হবে, তাছাড়া ordinal variable হবে না। Next, what are the difference between the nominal and ordinal variable? Look, I have actually made this slide to make it absolutely clear to you that there are certain differences and there are certain similarities. So what is it? The ordinal variable has an intrinsic order, while the nominal variable do not have an order. So intrinsic order কেন বললাম? Within the group order একটা রয়েছে, তাই জন্য। আর nominal-এর ক্ষেত্রে তো কোনো order নেই। It is only the mode of a nominal variable that can be analyzed by analysis like median mode, quantile, percentile. এই যে quantile, percentile, why are these required? Suppose আমরা এখন বুঝতে পারবো না, কারণ in general আমাদের ডিপার্টমেন্টে যে কাজগুলো হয় একটু কম্পারেটিভলি ছোট ছোট ডেটা সেট নিয়ে হয়, বড় জোর 500 or 600, তার বেশি স্যাম্পল আমি অ্যাটলিস্ট শুনিনি যে কেউ নিয়ে কাজ করেছে। কিন্তু জাস্ট থিঙ্ক অফ ইট, সেকেন্ডারি ডেটার কথা ভেবে দেখো, সেখানে সাপোজ ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভিস, হ্যাঁ, হিউজ ডেটা সেটস আর বিং ইউজ, যেখানে ল্যাক্সে ডেটা ইউজ করা হচ্ছে। সেখানে শুধু মিডিয়ান নিলে কিন্তু তোমার পক্ষে কিন্তু বোঝা হবে না, এবং সেখানে কিন্তু various kinds of these ordinal variables are there, like attitude towards family planning, like attitudes towards girl child, attitude towards girls education. এই ছাড়া আরো অনেক রকমের there are psychological variables, there are many kinds of variables that can be used, এবং এটাকে বলা হয় ডেটাটাকে কাটা, how you are slicing the data. Just like you slice a cake, it is like slicing the data. হ্যাঁ, খুব সাধারণ ভাবে একটা কেক, যদি তোমাকে আমি একটা বড় একটা কেক নিয়ে বললাম নাও খাও, তো ইট উইল বি ভেরি অ্যানিমালিস্টিক কাইন্ড অফ থিং, তুমি মুখে চোখে মেখে একাকার কাণ্ড হবে। সো ইট উইল বি ভেরি মেসি থিং। Similarly, in case of data set, it is a huge kind of a data set. How better you slice the data, কত সুন্দর করে ডেটাটাকে তুমি কাটছো, সেখান থেকেই কিন্তু অনেক জিনিস তথ্য বেরিয়ে চলে আসছে। লাইক আমি বলছি একটা সাধারণ স্টাডি, খুব
সাধারণ স্টাডি, তোমরা এমনি ইন্টারনেটে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তোমরা নাও বলছো যে এই যে বলছিলাম অ্যাটিটিউড টুয়ার্ডস ফ্যামিলি প্ল্যানিং, অ্যাটিটিউড টুয়ার্ডস ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাটিটিউড কিরকম, এবার ফ্যামিলিদের অ্যাটিটিউড, ম্যারিড কাপলসদের ধরে নাও ডেটা তোলা হয়েছে, এই ম্যারিড কাপলসদের যে অ্যাটিটিউডটা সেটা কিভাবে ভ্যারি করছে, এই যে সোশিও ইকোনমিক স্ট্রেটাম সেটা দিয়ে যদি আমি লিস্ট বটম কোয়ান্টাইল অর বটম পার্সেন্টাইল অফ আ ডেটা সেটা যদি আমি দেখি তারা কি, তাদের কিরকম অ্যাটিটিউড, আর যদি একদম আপার যে কোয়ান্টাইল তাদের কিরকম, মানে সোশিও ইকোনমিক স্ট্রেটাম ওয়াইজ ভাগ করছি, এডুকেশন ওয়াইজ যদি আমি তুমি দেখবে বিভিন্ন রকম কিন্তু পিকচার কিন্তু আমাদের সামনে আসছে। হ্যাঁ, তো দিস ইজ এগেন আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট হাউ ইউ cut or slice the data, it becomes, the analysis becomes much more important. And the test carried on the nominal and the ordinal variables are different. Why it has to be different? Because ordinal variables are much more well defined, it needs to much better understanding of the particular kind of a data set than the nominal variables. Okay, now as regards to the similarities, yes, both are categorical variables, category তো থাকছেই, এই যে এডুকেশন বললাম, এই যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস বললাম, সবের ক্ষেত্রেই কিন্তু ক্যাটাগরিজ গুলো রয়েছে। দেন দে হ্যাভ অ্যান ইনকনক্লুসিভ মিন অ্যান্ড আ মোড। কনক্লুসিভ মিন অ্যান্ড মোড কেন বলা হলো? দ্য ওয়ে ইউ চেঞ্জ দ্য ডেটা ফর আ পার্টিকুলার স্যাম্পল, মোড ইজ ওয়েল ডিফাইন্ড, কোনো প্রবলেম নেই। যেই মোমেন্টে দ্য স্যাম্পল চেঞ্জেস, দ্য মোডাল ভ্যালু অলসো চেঞ্জেস। তুমি হয়তো একটা বস্তিতে গিয়ে সার্ভে করেছিলে, সেখানে যা রেজাল্ট বেরোলো, তারপরে তুমি একটা খুব পশ জায়গায় চলে গেলে, তোমার মোডাল ভ্যালু একদম পুরো ঘেটে গেল। হ্যাঁ, সো এটা তোমার মাথায় রাখতে হবে যে for a particular sample the mode holds good, way the sample changes পুরো গড়বড়। আচ্ছা, নেক্সট হচ্ছে both are visualized using bar and pie chart, সেটা তো আমি একটু আগেই বললাম। Now, what are the categories of ordinal variable? Ordinal variable গুলো just like nominal variable, it also has the matched categories and the unmatched categories. Unmatched categories মানে there you cannot have this kind of thing. And ইন জেনারেল আমরা যখন স্যাম্পল তোলার চেষ্টা করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল তোলার চেষ্টা করি যাতে আনম্যাচ ক্যাটাগরি হয়, আর ম্যাচ ক্যাটাগরি হলে সেখানে খুব স্পেসিফিক কাইন্ড অফ থিংস সেগুলো দেখার জন্য তখন ম্যাচ ক্যাটাগরির ওপরে স্ট্রেস দেওয়া হয়। জেনারেলি আনম্যাচ ক্যাটাগরি অর দ্য র্যান্ডম কাইন্ড অফ ক্যাটাগরি দ্যাট ইজ মাচ মোর পপুলার with the researchers, particularly in the kind of research that we do under home science. Now, next, this is a better kind of a variable. This is the interval variables, and in the interval variables, this is the SPSS এ দেখবে একটা ক্যাটাগরি আছে scale measurement. So this is the very important thing where the number, এইবারে নাম্বার ঢুকে গেল, মানে where we have a particular numeric value assigned to an individual person indicating the number of years the person was born, হ্যাঁ, সে যবেই হয়ে জন্মগ্রহণ করেছে। However, they are limited to addition and subtraction, মানে ইন্টারভেলের একটাই হচ্ছে যে এটাকে তুমি অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশনের ভেতরেই কিন্তু তোমাকে এটাকে করতে হচ্ছে, রেস্ট্রিক্ট করতে হচ্ছে। তার মানে কি, আমি অ্যারিথমেটিক মিন নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমি অ্যারিথমেটিক মিন এখানে বের করতেই পারছি, কিন্তু যেই মোমেন্টে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাবছি, আই হ্যাভ টু থিঙ্ক অফ সার্টেন alternative techniques for going into the standard deviation. Now, these are the various kinds of interval variable, like temperature when measured in Celsius or Fahrenheit, marks grading like SAT scores. Now, if we are measuring a 12-hour clock, the time during the day, it can be an example. The IQ test, the individual IQ 0 হতে পারে না, তারপরে CGPA, cumulative grade score, সব মিলিয়ে সেটাও হচ্ছে না, and various kinds of test grading, সেগুলো সব কিন্তু ইন্টারভাল স্কেলের ভেরিয়েবলের ভেতরে পড়ছে। Now, what are the characteristics? Now, this is one of the two types of quantitative variables. It takes numeric values and may be classified as a quantitative, continuous kind of a variable type.
সো ইন্টারভেলের ভেতরে ডিসক্রিটও থাকতে পারে, কন্টিনিউয়াস ভেরিয়েবলও থাকতে পারে। Arithmetic operations can be performed, and the interval is an extension of the ordinal variable. কেন অর্ডিনালের উপরে হলো? বিকজ সেখানে র্যাঙ্কও আছে, আবার ডিফারেন্স গুলো আছে, র্যাঙ্ক অ্যান্ড ডিফারেন্স। তার মানে এটা আর একটা অ্যাডিশন হলো ওভার দ্য নমিনাল অ্যান্ড দ্য অর্ডিনাল ভেরিয়েবল। অ্যান্ড intervals on scales are equal in interval variable. The scales should be equidistant. এটা সব সময় মনে রাখতে হবে। অনেক সময় people confuse with continuous variable and the equidistant scales, they mix it up. সেটা কিন্তু খুবই ভুল, সেটা কিন্তু কখনোই করা উচিত নয়। এবং জিরো ভ্যালুটা কিন্তু ইন জেনারেল অ্যাবসলিউট জিরো ভ্যালু কিন্তু ইন্টারভাল স্কেলের ভিতরে ইউজড হয় না। and again there are two categories. আমরা দেখো আগে বলেছিলাম ম্যাচড and unmatched, এখানে কিন্তু সেইটা থাকছে না, নরমাল মানে প্রবাবিলিস্টিক চলে আসলো এখানটাতে। and there is নন নর্মাল কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন, হাজারো রকম ডিস্ট্রিবিউশন হতে পারে, এবং এই নন নর্মালটাও কিন্তু ম্যাচড আনম্যাচড হতে পারে, নর্মালটাও কিন্তু ম্যাচড অ্যান্ড আনম্যাচড হতে পারে। ম্যাচড আনম্যাচ ইজ নাথিং বাট দ্য ডিপেন্ডেন্ট অ্যান্ড independent kind of the sample. Now we come on to the hero of the quantitative analysis. এতক্ষণ ধরে যে এত গল্প করলাম তার মেন জায়গা যেখানে আমি পৌঁছতে চাইছিলাম, that is this continuous of the ratio variable. Now the continuous of the ratio variable is a special type of a numerical variable where it is actually continuous. এটা আমি ক্লাসেও অনেকবার বলেছি যে কেউ বলছে আমি 55 years old, কেউ বলছে যে আমিও 55 years old, কিন্তু তাদের মধ্যেও হয়তো দেখবে there is a little bit of difference, height, পায়ের মাপ, anything এরকম ধরনের প্রচুর 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 salary, all these are the examples of continuous or ratio variable. The best form of qualitative data that can we have from any kind of variable is this continuous or the ratio variable. Why best kind of data? Because this is the kind of data where you can use all goddamn kind of statistical techniques, everything যা প্রাণে চায় মন খুলে সেগুলোকে কিন্তু ইউজ করতে পারো, এখানে নিয়ে কোনো problem. You just don't have to think, just you have to interpret and define your variable in a very nice fashion. And next is the only difference between the ratio variable and the interval variable is that the ratio variable already has the zero value. এখানে জিরো নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু হয়ে গেলে কোনো প্রবলেম নেই, কোনোটা নিয়ে কিছু প্রবলেম নেই। and it is next the characteristics যদি আমরা এখানে দেখি, that all statistical analysis including the mean, mode, median, standard deviation, ratio scale করা যেতে পারে। absolute point characteristics এর জন্য this does not have a negative number like an interval variable, সেখানে হচ্ছে না। why? because আমরা absolute টাকে নিচ্ছি এবং সেটাকে যদি ইজিলি আমি জেনারেলাইজ করে দিতে পারি when we are just getting the value, বা ধরো নেগেটিভে এসছে কোনো জিনিস, সেটাকে আমরা তখন ওয়ান সাইড অফ দ্য গ্রাফ দিয়ে অ্যানালাইজ করে পুরো রেজাল্টটা আমরা কিন্তু বের করে নিতে পারি, তখন অ্যাবসলিউট যেহেতু কনসিডার করছি। that is not also mandatory, you can always use any side of the normal distribution or any kind of distribution that you are using. next হচ্ছে যে it has an intrinsic order, equidistant scale, তার মানে এটা হচ্ছে further ক্যাটাগরি আছে, অর্ডার আছে, ইন্টারভেল আছে, as well as there is a exact পরিমাপ করা যেতে পারছে, so that you can perform all kinds of arithmetic calculations like multiplication, division, and the difference in the number. Like here, if somebody is saying that I am attaching number 7 to this particular person, I am attaching number 10 to that particular person, then the difference is exactly of the 3 units. So this is again very important. Now the special case of income, আমরা এর আগের দিন কোয়েশ্চেনিয়ার ডিজাইনিং এর তে শুভদা এই কথাটা বলেছেন, আমি আরেকবার জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি এখানে, যে ইনকাম অ্যান্ড এজ এই দুটো কিন্তু খুব গন্ডগোলের ভেরিয়েবলস। বেসিক্যালি ইট ইজ হাউ ইউ আর ভেরিং
how you are looking into or categorizing this variable, সেখানে কিন্তু আমি এটাকে নমিনাল ভাবেও দেখতে পারি, মানে ক্যাটেগরিক্যালও দেখতে পারি, আমি অর্ডিনাল ভাবে দেখতে পারি, আমি ইন্টারভাল স্কেলেও দেখতে পারি, আর এরা তো কন্টিনিউয়াস ভেরিয়েবল বটেই। 4 types of ways in which you can view this particular kind of variable. অনেক সময় কোয়েশ্চেনে আসে যে ইনকাম কিরকম ভেরিয়েবল, অনেকে দেখবে ফট করে দেখে ইনকাম কন্টিনিউয়াস, ঠিক মেরে দিল, কিন্তু ইনকাম ক্যান বি continuous, income can be categorical, income can be ordinal, income can be interval, any kind of example. এরকম আমরা কি বলছি, হাই ইনকাম, লো ইনকাম, হ্যাঁ, সো দেয়ার আর 2 ক্যাটাগরিজ, হ্যাঁ, এই তার ভেতরে হচ্ছে এবারে অর্ডিনাল, এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, এরকম তুমি বলতে পারো। ইন্টারভেল, পার্টিকুলার অ্যাকচুয়াল ডলার অর অ্যাকচুয়াল রুপিজ অ্যামাউন্টেতে তুমি কিছু স্পেসিফিক ক্যাটাগরিজ করে দিলে, সো দ্যাট ইজ ইন্টারভেল। আর অ্যাকচুয়াল ইনকাম রয়েছে, এজটাও ঠিক সেরকম ভেরিয়েবল, এরা আসলে কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, কিন্তু এদেরকে যেরকম ভাবে ইচ্ছে সেটা কিন্তু দেখা যেতে পারছে, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে সব থেকে জঘন্য ক্যাটাগরি, দিস ইজ দ্য আলফা নিউমেরিক ভেরিয়েবলস। আলফা নিউমেরিক ভেরিয়েবলস সবসময় মনে রাখবে নিজের বাড়ির অ্যাড্রেস, সেখানে কি রয়েছে, অ্যালফাবেটস রয়েছে, তোমার নাম, অমুক তমুক রাস্তার নাম, অমুক তমুক সব রয়েছে, তাছাড়া বেশ কিছু নাম্বারস রয়েছে যেগুলোর কোনো মাথা মুন্ডু অ্যাজ সাচ হবে না, কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে ফেলতে পারবেন। অনেক জায়গাতে এই আলফা নিউমেরিক ভেরিয়েবলস অ্যারাইজ করে, সেগুলোকে একটা পার্টিকুলার ক্যাটাগরিতে একটা পার্টিকুলার ওয়েতে পড়া হতে পারে। এবং এই আলফা নিউমেরিক ভেরিয়েবলস গুলোকে যখন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে কোনো একটা ক্ষেত্রে হয়তো তোমায় ঢোকাতে হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল। ওকে, now a note about the unit of analysis. Now, very important thing to keep in mind is thinking about the variables is the data may be collected at many different levels of observation. The element of studies might be individual cells, organ systems or persons. তার মানে যা ইচ্ছে হতে পারে, or the level of observations might be pair of individuals. তার মানে কি হচ্ছে, এই যে unit of analysis is not an individual person always. Unit of analysis can be a very simple molecule, it can be a very simple atom, or maybe much further particles. Okay, and it could be a larger group too, where we can look into an entire country, the entire neighborhood kind of programs, its efficacy, food security of a particular community. So naturally that will be a very big kind of a unit that we are considering. So this is again very important when you are defining what I am intending to do. So you have to very clear about these are the variables, these are the types of the variables, and this is my unit of analysis. The basic unit with which I am analyzing is this. Next, it is the variables versus the variable levels. Now, what are the variable levels? এটাকে একটু ছোট করে জাস্ট বলে দিতে পারি যে এটা যখন আমরা ডিজাইন গুলো যখন আমরা করছি, when we are looking into the design, এটাকে কিরকম দেখা যেতে পারে, তাই কি আমি বলছি বই পড়ো বই পড়ো না, এবারে ধরে নাও আমি বলছি ছেলে আর মেয়ে, তার মানে জেন্ডার দুটো ক্যাটাগরি হলো, 2 ক্যাটাগরিজ, অ্যান্ড বই পড়ো বই পড়ো না, তার মানে কিংবা ওষুধ খাও ওষুধ খাও না। হ্যাঁ, তো এইখানে আমি খুব সিম্পল একটা ক্যাটাগরি করলাম, তার মানে সেটা কি হচ্ছে 2x2 ডিজাইন। ওকে, তো এইখানে এই যে আমি বললাম বই পড়ো না, হ্যাঁ বই অল্প পড়ি, খুব বেশি পড়ি, একদম পড়ি, 3টা ক্যাটাগরি হয়ে গেলে কি 2 জেন্ডার দিয়ে ডিভাইড করেছি। আর এবারে এইদিকে সাপোজ আমি বলছি প্রাইমারি অবধি পড়াশোনা করেছে, সেকেন্ডারি অবধি পড়াশোনা করেছে, আর হায়ার এডুকেশন, 3টে ক্যাটাগরি। হ্যাঁ, আর ওইখানে তাহলে 3x3 ডিজাইন বোঝা গেছে। তাহলে এখানে হচ্ছে the kind of design variables versus the levels in which categories of the variables that you are using, that again should be very specific. আচ্ছা, নাও আমি অনেক বক বক করেছি, এবারে তোমরা একটুখানি ইন্টারাক্ট করো
সেটা হচ্ছে I have certain questions, একটা ছোট্ট question, that is, in a study of client characteristics predicting whether or not sex offender treatment is completed, treatment completion is what type of variable? ট্রিটমেন্ট কমপ্লিশন কিরকম ধরনের, মানে ধরে নাও যারা সেক্সুয়াল অফেন্ডার, তো তাদের ধরে নাও শাস্তি হয়েছে, এবার সে রয়েছে জেলের ভেতরে, এবার আমরা কি এক্সপেক্ট করবো যে সে ঠিক হয়ে গেছে কিনা, মানে সে আর বাইরে বেরিয়ে আবার সে এরকম করবে কিনা, সেটা আমি জানবো। তাহলে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা, হোয়াট কাইন্ড অফ ভেরিয়েবল ইট ইজ, কি মনে হয়? এতক্ষণ যে বললাম কোন ভেরিয়েবল এটা? ক্যাটাগরিক্যাল কি, কারণ ইয়েস নো হতে পারে। ইয়েস ইয়েস, তার মানে ডাইক্রোমাটাস হতে পারে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে হচ্ছে there are two particular categories. Yes, সে ভালো হয়ে গেছে, or সে ভালো হয়নি। তার মানে প্রথম ক্যাটাগরিক্যাল, মানে এখানে নমিনাল হচ্ছে আমার ব্যাপারটা, দুটো ক্যাটাগরি, অ্যান্ড যেহেতু দুটো তাই তো ভেরি গুড। So next হচ্ছে, in an interstate study data are collected from each of the 28 states. 28 স্টেটের থেকে আমি ডেটাটা কালেক্ট করেছি। The variable state is what type of variable? ভেরিয়েবল স্টেট তো ম্যাম ক্যাটেগরিক্যাল হচ্ছে এখানে। ইয়েস, একদম ঠিক। তার মানে হচ্ছে যে ক্যাটেগরিক্যাল সেখানে আমি কোনো হায়ারার্কি নেই স্টেটগুলোর ভেতরে। নেক্সট হচ্ছে কি, ইন আ স্টাডি অফ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন participants use the following 5-point scale to rate how helpful their assigned social was in resolving their presenting concern. Okay, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের একটা মিটিং হয়েছে, সেখানে দেখছে যে এটা কতটা হেল্পফুল হয়েছে এই মিটিংটা। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 5 হ্যাঁ ক্যাটাগরিজ রয়েছে। সো এটা কিরকম হবে ম্যাম? অর্ডিনাল স্কেল। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানটাতে অর্ডিনাল, বিকজ দের ইজ আ র্যাঙ্কিং 1 2 3 4, এখানে পার্টিকুলার এখানে র্যাঙ্কিং হচ্ছে। In a study of client satisfaction, an overall satisfaction score is computed by adding up the client score on 10 questions, where each question was rating is using the 5-point scale of helpfulness described in the prior example. আগের এক্সাম্পলে যেটা বলা হলো, the variable overall satisfaction is what type of variable? এখানে আমরা অ্যাড করছি, বলো ম্যাম ইন্টারভাল কি এটা? এখানটাতে কি হলো যে অ্যাড করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। And next হচ্ছে, a study compares client satisfaction scores on two variables, same or opposite gender, as their social worker is one variable, other amount is the amount of experience receiving care from the social workers in the past, some, none, some or lot. What kind of study design it is? মানে একটা স্টাডি কম্পেয়ার করছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্কোরস অন টু ভেরিয়েবলস, সেম or opposite gender. তার মানে জেন্ডার আমাদের কাছে দুটো রয়েছে, as their social worker is one variable and the other variable is the amount of experience receiving care from social workers in the past, মানে তারা আগে কতটা কেয়ার পেয়েছিল, অ্যান্ড আরেকটা হচ্ছে দেয়ার সোশ্যাল ওয়ার্কার, মানে এখন তারা কতটা এ করছে। নান মানে সেখানে একদম পাচ্ছে না, কিছু আর অনেকটা, এইটা তাদের ক্যাটাগরি। সো এটা স্টাডি ডিজাইনটা কিরকম? বলো ম্যাম এটা কি কন্টিনিউয়াস হবে? না, এটা ভেরিয়েবল নয়, এটা স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইনটা, স্টাডি ডিজাইন ভাবো কত বাই কত হবে? 2/3।
কেন হলো 2/3? জেন্ডার, তো দুটো জেন্ডার, আর এখানে তিনটে টাইপ। তিনটে একদম তারা পায়নি সোশ্যাল ওয়ার্ক সাপোর্ট, একটাতে হচ্ছে কিছুটা পেয়েছে আর অনেকটা পেয়েছে। হ্যাঁ, ভেরি সিম্পল। কি বলতো, এইগুলো আমার বলার একটাই কারণ, এটা তোমরা বেশিরভাগ জিনিসটাই জানো, কিন্তু এটা বলছি কেন, যে বেন তোমরা যখন স্টাডিটাকে লিখবে, তোমরা যখন সুন্দর করে নিজেদের থিসিসটাকে লিখবে, তখন যদি এই ভেরিয়েবলগুলোকে খুব সুন্দর করে ডিফাইন করে দাও এবং তোমার স্টাডি ডিজাইনটাকে যদি একদম স্পেসিফিক্যালি বলে দাও, তাহলে কি হবে বলতো, একটু আরো বেটার ব্যাপারটা হবে। এবং যে কোনো বড় বড় জার্নালগুলো, যেগুলো ভালো জার্নাল, সেখানে কিন্তু দেখবে কি সুন্দর করে স্টাডি ডিজাইন আর ভেরিয়েবলের ডেফিনেশনটা দেওয়া থাকে। সো one separate category of variable is this demographic variable. সো নেক্সট আমরা এবার ডেমোগ্রাফিক ভেরিয়েবল তো আগেই আমরা একবার একটুখানি বললাম। এখানটাতে এবারে যেটা দেখছি, অল কাইন্ডস অফ থিং, এখানে আমি কিছু দিয়েছি, ডেমোগ্রাফির ভেতরে আরো হাজার 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 জিনিস কিন্তু ঢোকানো যেতে পারে। সো ডেমোগ্রাফিক ইজ বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড স্টাডি, ব্যাকগ্রাউন্ডটা কিরকম দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাই। এইবারে আমি মূল জায়গাটাতে আসলাম, দ্যাট ইজ দ্য ভেরিয়েবল। তার মানে এখানে যে ভেরিয়েবলটার কথা বলছি আর প্রথম যে ভেরিয়েবল দিয়ে শুরু করেছিলাম, দুটো কিন্তু এখন একদম আলাদা। আমি এখানে ভেরিয়েবল যখন বলছি, আমি এখানে বেস্ট পসিবল কাইন্ড অফ ভেরিয়েবল, একে তো স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েবল, দ্যাট টু তার যে একদম হাইয়েস্ট ফর্ম অফ যে কন্টিনিউয়াস রেশিও স্কেলের কথা বলছি, সেই ভেরিয়েবলের কথা আমি এখানে বলছি। কেন বলছি, তার একটা বড় রিজন হচ্ছে যে আমরা যে স্টাডিগুলো করি সেখানে কিন্তু সব ক্ষেত্রেই একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। সেই যে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টের যে গল্পটা, সেটা একটুখানি বলবো বলে কিন্তু আমি এখন এই ভেরিয়েবলটাতে আসলাম। নাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলছে, যে যা স্বাধীন, স্বাধীন ইন দ্য সেন্স ইট ক্যান take any possible value whatever it is intending to take, like the behavior is potentially affected by the treatment and the measure is called the dependent variable. The dependent variable is always a measure of behavior we record after the first manipulating, তার মানে কোনো চেঞ্জের জন্য, হ্যাঁ মানে তুমি তো নিজে অ্যাডমিনিস্ট্রেট করতেও পারো, আবার তুমি ইন জেনারেল দুটো আলাদা আলাদা গ্রুপ বানাতে পারো। সেখানে তুমি দেখতে পারো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেতরে এক্স্যাক্টলি কি কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেতরে কি পার্টিকুলার চেঞ্জেস আসছে, এবং তার উপরে এক্স্যাক্ট মেজারেবল টার্মসে আমরা কিছু প্রেডিকশন করতে পারি এই রিলেশনশিপটার উপরে বেস করে। Now, look, this is a very confusing kind of a thing. Variables which are at times which look like dependent variable may ultimately turn out to be independent variable and dependent variable. খুব কনফিউজিং জায়গা, কিন্তু একটা ভেরিয়েবল যেটা বিহেভ করছে একদম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মতো, কিন্তু হঠাৎ করে তুমি দেখলে তোমার পার্টিকুলার স্টাডির ক্ষেত্রে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইউ হ্যাভ টু জাস্ট থিঙ্ক অফ ইট। আমি একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা মজার এক্সাম্পল জাস্ট বলছি তোমাদেরকে। জাস্ট টেক দ্য সেন্টেন্স, দ্য ভেরিয়েবল ড্যাশ, এখানটাতে দেখতে পাচ্ছ তো তোমরা, দ্য ভেরিয়েবল causes a change in the dependent variable and it is not possible that the dependent variable could cause a change in the independent variable. So এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইখানে তুমি যে কোনো একটা জিনিস পুট করতে পারো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক কোলেস্ট্রল লেভেল হতে পারে আর ব্লাড প্রেশার হতে পারে। সাপোজ আমি ভুল করেছি, হ্যাঁ জেনারেলি আমরা কি বলি, ব্লাড কোলেস্ট্রল যদি হাই থাকে তার একটা ইম্প্যাক্ট করতে পারে অন দ্য ব্লাড প্রেশার। সাপোজ আমি এটাকে বলছি দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্য হাই ব্লাড প্রেশার, এখানে আমি ধরছি এটাকে, হ্যাঁ
the high blood pressure causes a change in cholesterol level, and it is not possible that high cholesterol level could cause a change in high blood pressure. Okay, if I say this আর সেটা যদি ঠিক হয় তার মানে জানবে যে তোমার রিসার্চ ঠিকঠাক চলছে, আর যদি সেটা কানে লাগে তার মানে জানতে হবে যে you have to define the kind of variable. So here আমরা সবাই মানে বেসিক্যালি দেখো এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনফিউশনটা কোথা থেকে অ্যারাইজ করে বলো তো? ইট ইজ লাইক চিকেন অ্যান্ড দ্য এগ, কে আগে এসছে কে পরে এসছে, কে কাকে ইনফ্লুয়েন্স করছে। এবং when we are dealing with the human subjects, so that is again a very very important thing. Like say we can think of the variable stress. Okay, so স্ট্রেসটা কোনো ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য হচ্ছে না স্ট্রেসটা কোনো আদার ক্যারেক্টারিস্টিক্স এর জন্য হচ্ছে, এইগুলো তার মানে বুঝতে হবে কি স্ট্রেস হচ্ছে তার মানে ডিপেন্ডেন্ট, স্ট্রেস ডিপেন্ড করে আছে অন্য ভেরিয়েবলে, তাহলে এই ডিপেন্ডেন্টের জায়গায় স্ট্রেস আর ভেরিয়েবলটার জায়গায় আই ক্যান ইউজ এনি আদার থিং ভেরিয়েবলের জায়গায়। ধরে নাও আমি বলছি দ্য সোশিও ইকোনমিক স্টেটাস causes a change in stress, and it is not possible that stress could cause a change in socio-economic status. এটা কিন্তু ঠিকঠাক লাগছে যে স্ট্রেসের জন্য তো আর সোশিও-ইকোনমিক স্ট্যাটাস কারো চেঞ্জ হতে পারে না, কিন্তু উল্টো দিকে সোশিও-ইকোনমিক স্ট্যাটাসে যে ভেরিয়েশন তার জন্য কিন্তু স্ট্রেস, কারোর চাকরি আছে কারোর চাকরি নেই, হ্যাঁ, তো তার ইম্প্যাক্টটা ন্যাচারালি, হ্যাঁ, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, হ্যাঁ, causes a change in stress, and it is not possible that stress could cause a change in the employment status. However, এখানেও একটা ডিসক্লেমার দিয়ে রাখছি যে স্ট্রেস যদি প্রচন্ড রকম ম্যানিফেস্টেড হয় তখন কিন্তু এমপ্লয়মেন্টের ওপরে তার একটা ইম্প্যাক্ট পড়তেও পারে, হ্যাঁ, বাট ইন দ্য সিম্পল সেন্স অলওয়েজ whenever you are in a confusion always use this. আমি দেখেছি এটাতে আমার অ্যাটলিস্ট খুব ভালো কাজ হয়। ঠিক আছে, এইটা নিয়ে আমি আর একটা বেশি কথা বলছি না, এটা তোমাদের জন্যই একটা এক্সাম্পল করেছিলাম। আচ্ছা, এটা একটু ছোট্ট করে জাস্ট একটু বলে দিচ্ছি যে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিটাতে হচ্ছে যে আমরা এত টেলিভিশন কেন দেখি, হ্যাঁ, এবং সেখানে কি বলা হচ্ছে যে টিভি দেখে এবং ওই চ্যানেলটা চেঞ্জ করলে একটা স্ট্রেস রিলিজ হয়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেটা করার জন্য একটা ছোট্ট এক্সপেরিমেন্টাল ডিজাইন সেখানে কি করা হলো, সেখানে বলা হলো যে একটা পরীক্ষা নেওয়া হলো এবং কিছু স্টুডেন্টসদেরকে বলা হলো যে তোমরা খুব ভালো করেছো, কিছুদেরকে বলা হলো তোমরা খুব খারাপ করেছো, এবং তারা যখন বেরোচ্ছে তাদেরকে একটা টেলিভিশন দেখার একটা অপরচুনিটি দেওয়া হলো। এবং দেখা গেল যে যাদেরকে বলা হয়েছে যে তোমরা খারাপ করেছো, তো তারা একটু বেশি টেলিভিশন দেখলো, ইনফ্যাক্ট 6 মিনিট মতন অন অ্যান অ্যাভারেজ তারা বেশি দেখলো, এবং তারা চ্যানেল সার্ফ টাফ করলো। এটা একটা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স। সো মানে বেসিক্যালি দেখো একটা এক্সামিনেশনে একটু ভালো পারফর্ম করলে কেউ যদি বলে এই তুই ভালো করেছিস, তো একটা কোথাও একটা সেলফ ইমেজ, একটা সেলফ স্যাটিসফ্যাকশন, সেগুলোতে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। আবার অন্যদিকে সেটা যদি না হয় তখন এটা দুঃখ হয়, সবাইকেই আমরা সবাই জানি যে এই ফিলিংটা জানি, ভালো করলে সেই ফিলিংটাও জানি, খারাপ হলে সেই ফিলিংটাও জানি। সো ইটস সামথিং লাইক দ্যাট। এবং তখনই হয়তো এই টিভি থাকলে তোকে একটু ডিস্ট্রাক্টেড হতে ভালোবাসে। সো what is the independent variable in this study? What do you think is the independent variable in this study? টিভি দেখাটা ম্যাম। ওকে ম্যাম টিভি দেখাটা, হ্যাঁ, তারপরে তুমি কতক্ষণ টিভি দেখছো, that is the independent variable of the study. And what is the quantitative, was it a quantitative or a qualitative variable? Quantitative na qualitative? কোয়ান্টিটেটিভ ম্যাম,
কোয়ান্টিটেটিভ। কেন 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 বলছি আমরা কোয়ান্টিটেটিভ? বিকজ এখানে টাইম বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, টাইম ইজ দ্য ভেরিয়েবল দ্যাট উই আর মেজারিং। আমরা কিন্তু এখানে দেখছি না যে সে কি কটা চ্যানেল সার্ভ করছে, কি দেখছে, কন্টেন্টটা কিন্তু দেখছি না। সেটা দেখলে কিন্তু আবার একটা আলাদা স্টাডি হয়ে যাবে। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অফ দিস স্টাডি? স্কোরটা, স্ট্রেসের যে স্কোর, মানে স্ট্রেসের একটা এক্সামিনেশন নেওয়া হচ্ছে বলছে। স্ট্রেস, হ্যাঁ, এটা নিজের সম্বন্ধে সেলফ ইমেজ, হোয়াট এভার দে আর থিঙ্কিং, দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে মনে দুঃখটা হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Although not mentioned in the description above, what do you suppose were the hypothesis of the study? কি hypothesis হতে পারে? একটা hypothesis বলো, মানে ওই ম্যাম একটা তো নাল হাইপোথেসিস হতে পারে যে টিভি দেখার সঙ্গে স্ট্রেস কমা বা বাড়ার কোনো সম্পর্ক নেই, there are no relationship in, মানে এইভাবে একটা নাল হাইপোথেসিস করা যেতে পারে। আর অল্টারনেটিভ করা যেতে পারে যে সম্পর্ক রয়েছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, তার মানে এটা বুঝতে পারছো তো? তার মানে ওই আমি ওই গৌরাঙ্গদেব চট্টোপাধ্যায়, প্রফেসর গৌরাঙ্গদেব চট্টোপাধ্যায়ের কনটেক্সটে বলছি, এই যদি নাল অ্যান্ড অল্টারনেটিভ হয়, তার মানে এখানে ইউ ক্যান অলওয়েজ ডিফাইন আ পি ভ্যালু, এবং তার উপরে বেস করে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে, ডু ইউ বিলিভ দ্যাট আ কনক্লুশন as stated in the opening sentence accurately reflects the result of the study? Why or why not? এটা কেন হচ্ছে? এটা কি বলছে? তোমার কি মনে হয়? আরেকবার কোয়েশ্চেনটা করবেন, এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, do you believe that the conclusion as stated in the opening sentence accurately reflects the result of the study? কনক্লুশনে কি বলেছে? যে টিভি দেখার পর তারা less perceive less challenge to their chosen self image. তাহলে এটা কি তোমার ঠিক কনক্লুশন মনে হচ্ছে? দেখো, আমি এখানে একটা কথা বলছি, আমরা যে এটা তো হিউম্যান সাবজেক্টসদেরকে নিয়ে তো ডিল করছি। আমি নিজের কথা বলছি। সাপোজ আমাকে কেউ বললো যে তুমি ফেল করেছো, হ্যাঁ, এবং আমাকে ওখানে যদি একটা টিভি দেখার সুযোগও থাকতো, তাহলেও কিন্তু মেবি পাবলিকলি বসে হয়তো আমি আমার টিভি দেখতে ইচ্ছে করতো না। এখানে এরা হয়তো সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল পেয়েছে যারা হয়তো ওখানে বসেছে, কিন্তু আমি নিজেকে দিয়ে বলছি আমি কিন্তু হয়তো ওখানে বসতাম না। যতই আমার খারাপ লাগুক যে আমি ফেল করেছি, মানে আমি গিয়ে লবিতে বসে টিভি দেখতে শুরু করলাম, সেটা কিন্তু আমি করতাম না। মেবি আমার coping with the stress would have been different. So this cannot be a very conclusive kind of a study. Okay. আরেকটা থিং ইজ দ্যাট, যে দেখো এখানে অপরচুনিটি টু ওয়াচ টেলিভিশন আপ টু 6 মিনিটস এরকম একটা সময় বেঁধে দেওয়া রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু যে সাবজেক্টসরা, তাদের কিন্তু আগের থেকে কোনো স্টাডি করা হয়নি যে তারা নিজেরা কেমন। এরকম হতেই পারে যে সাম পারসন ইজ অলরেডি ওয়াজ নট ইন আ ভেরি কি বলবো জোভিয়াল মুড, সো টু সে। হ্যাঁ, আগের থেকে, মানে তারা ঢোকার আগে কি তাদের কোনো টেস্ট হয়েছিল যে তারা সবাই মোটামুটি একটা ইকুয়াল ফ্রেম অফ মাইন্ডে আছে? সেটা কিন্তু নাই হতে পারে। তার মানে এটাকে খুব একটা ভালো এক্সাম্পল হিসেবে কিন্তু ধরা যেতে পারে না, কিংবা এই রেজাল্টটাকে কিন্তু খুব একটা কনক্লুসিভ হিসেবে কিন্তু ধরা যেতে পারে না। ওকে, do the results of the study match your own personal experience? No. In my case, no. তোমরা তোমাদের ক্ষেত্রে কি হবে? Do you believe that your own personal experiences influence whether you believe the results of a scientific study? এটা কি হবে आंसर? তোমরা কি মনে করো? What do you feel? তোমাদের নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স has an influence on whether you believe the result of a scientific study?
না No, ma'am. however there should be an মানে এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে, মানে আমি কি ফিল করছি এই সার্কামস্টান্সেসে থাকলে আমি কি ফিল করতাম, তাই না? সেখানে হ্যাঁ। কিন্তু আমাদের একটা দিশা কিন্তু দেখাতেই পারে। সো অলওয়েজ উই হ্যাভ টু কিপ অ্যান ওপেন মাইন্ড। ওকে, সো আচ্ছা, নেক্সট আমি এই জায়গাগুলো একটু স্কিপ করে যাচ্ছি। ওকে, এই যে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, ওই যেটা স্কিপ করলাম সেটাকে আমি জাস্ট একটুখানি বলে দিই। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল যখন আমরা সিলেক্ট করি তখন বেসিক জিনিস হচ্ছে বারবার ওই এক কথাই বলা যে রিভিউ অফ লিটারেচারটাকে খুব ভালো করে দেখা, কেন কোনো একটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট, কেন কোনো একটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, সেই উত্তরগুলো কিন্তু রিভিউ অফ লিটারেচারে কিন্তু খুব ভালো করে পাওয়া যেতে পারছে। এবং এটা হতেই পারে যে কোনো একটা স্টাডি হয়তো একটা পার্টিকুলার জায়গায় কোনো একটা ভেরিয়েবলকে সে কি বেশিরভাগ স্টাডি হয়তো সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করেছে, কিন্তু তুমি এমন একটা স্টাডি ডিজাইন তৈরি করেছো যে সেটাই তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তো সেই জাস্টিফিকেশনটা দিয়ে দিলেই কিন্তু there is no other problem. Now let us come to the concept of correlation. মাল্টিপল ডেটা টেকনিক্স যেই মোমেন্টে আমি বলছি সেখানে আমার কোরিলেশনটা একটুখানি বলে নিতেই হবে। কোরিলেশন বেসিক্যালি কি দেখছে? কোরিলেশন দেখছে what is the relation between two sets of data x and y, তাদের ডাইরেকশন অফ দ্য রিলেশন অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশন সেটা কিরকম হচ্ছে সেটা কোরিলেশন দেখে। এবং there are 4 বেসিক রিকোয়ারমেন্টস ফর কোরিলেশন। কেন বলছি জানো তো কোরিলেশন? যে কোনো রকমের ডেটা সেটা যেই মোমেন্টে তুমি তুলেছো, যদি দুটো সেট হয় ভালো তাহলে সিম্পল কোরিলেশন, যদি মাল্টিপল সেট হয় আমি তারপরেই আসছি এটাতে, সিম্পল এক্সেলে ডেটাটাকে পুট করে কোরিলেশন ভ্যালুটাকে ক্যালকুলেট করে নেবে, যাতে দেখতে পাবে যে ডেটার মুভমেন্ট সম্বন্ধে, ডেটাটা কিরকম ভাবে ছড়িয়ে আছে, স্ক্যাটার সম্বন্ধে অনেকটা গল্প ওখান থেকে কিন্তু বেরিয়ে আসে। 4 রিকোয়ারমেন্টস এর ভিতরে কি কি পড়ছে? একটা হচ্ছে স্ট্রেট লাইন রিলেশনশিপ, যে কোনো একটা দিকে হতে পারে। ইন্টারভেল ডেটা, মিনিমাম রিকোয়ারমেন্ট ইন্টারভেল ডেটা হতে হবে, আর রেশিও ডেটা হলে তো কথাই নেই। Random sampling, we have to need to assume that a sample that we have taken is a random sample. আর তারপরে হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড ক্যারেক্টারিস্টিক্স। নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমি ভেবেছিলাম করব, কিন্তু ওটা অনির্বাণ তো করাবে বলে আমি আর এটাতে ঢুকছি না। কিউ প্লটস দিয়ে, কিউ প্লটসটা কিন্তু পরের দিন যদি ও ভুলেও যায়, তোমরা নিজেরা কিন্তু কিউ প্লট দিয়ে নর্মালিটি টেস্ট করাটা অবশ্যই শিখে নেবে। এটা তোমাদেরকে বলে রাখছি এই জন্যে যে এটা তোমাদের পরবর্তীকালে যে কোনো কাইন্ড অফ রিসার্চ করবে, যেই ডেটাটা হাতে পেলে জাস্ট ফিড ইট ইনটু দ্য কাইন্ড অফ আ সফটওয়্যার। এক্সেলেও করা যায়, এক্সেলে করা যায়, কিন্তু আমি দেখলাম তোমরা যখন একটু অ্যাডভান্স টেকনিক শিখছো তাহলে আর আমি এটা করালাম না। কিন্তু অলওয়েজ ড্র আ কিউ প্লট অ্যান্ড সেটা দিয়ে দেখে নেবে যে স্যাম্পলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। অনেক সময় দেখা যায় যে স্যাম্পলটা প্রচুর অ্যানোভা সব করা হয়ে গেছে, কিন্তু টেস্ট করা হয়নি যে ওটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল কিনা, তো সেখানে কিন্তু সেই রেজাল্টগুলো একদম ফালতু হয়ে যায় কিন্তু। আচ্ছা, নেক্সট আমি এটাতে যাচ্ছি নাও। এখানে আবার একটা গেস ওয়ার্ক ছিল, কিছুই না, এই যে এই কোরিলেশন এটা আমরা জানি, এটা কিরকম হবে, এর মানটা কত হবে মনে হচ্ছে কোরিলেশনের? মনে আছে? স্ট্রেট লাইন দেখতে পাওয়া যাচ্ছে এখানে, এটাতে। আচ্ছা আমি একটু বলেই দিচ্ছি, এক্স অ্যান্ড ওয়াই there are 2 ভেরিয়েবলস। এর মানেটা কি দেখো, এই দিকটা যদি পজিটিভ কোরিলেশন, হ্যাঁ পজিটিভ কোরিলেশন, এটা পজিটিভ তো বটেই, পজিটিভের সঙ্গে সঙ্গে আরেকটা কথা, এটাতে এক্স্যাক্টলি মানে যেহেতু দেখো কিরকম সুন্দর লাইনের মতন গেছে, স্ট্রেট লাইন, মানে এক্স যতটা বাড়ছে ওয়াই ততটা বাড়ছে, ওয়াই যতটা বাড়ছে এক্স ততটা বাড়ছে, একদম সমান ধাপে ধাপে উঠে যাচ্ছে। তার মানে এখানটা হচ্ছে পারফেক্টলি পজিটিভ কোরিলেশন, এখানে কোরিলেশন হচ্ছে 1, মান হচ্ছে 1। আর এইখানটা দেখো, হ্যাঁ এখানটা দেখো খুব হাই কোরিলেশন, এটা ভ্যালুটা ছিল
0.8, হ্যাঁ, এটা দেখলেই বুঝতে পারছো যে 1 এর খুব কাছাকাছি। নেক্সট হচ্ছে দেখো এটা 0.6, কেন হচ্ছে? এটাতে একটু ছড়িয়ে ছড়িয়ে আছে, হ্যাঁ। নেক্সট হচ্ছে দিস, এটা দেখো এটাতে কোনো সেরকম ইয়ে নেই, এটা অ্যাবাউট জিরোর কাছাকাছি। দিস ইজ -1, -1, দিস ইজ নেগেটিভ 0.8, দিস ইজ -6, মানে এটাও মাইনাস, ওইটাও মাইনাস, -6.8। অ্যান্ড এই দেখো কি সুন্দর একটা ডিজাইন, ইউ এর মতন, কিন্তু কোরিলেশন কোফিশিয়েন্ট কিন্তু দেখাবে যে এখানে 0, বিকজ এটা স্ট্রেট লাইনে রিলেটেড নয়। এটা জাস্ট একটু বলে নিলাম, এগুলো তোমাদের সবই পড়া, তবু রিভিশন হচ্ছে যখন আমি একটু রিভিশন করিয়ে দিই। তো হ্যাঁ, এটা যেটা বলছিলাম যে স্ক্যাটার প্লট, এক্সেলটাকে একটু ব্যবহার করবে। এক্সেলটাকে কিচ্ছু নয়, এক্সেলে এটা ডেটাটাকে পুট করবে। ধরে নাও যা ডেটা পেয়েছো তুমি, এক্স ওয়াই কলাম করলে, ইনসার্ট চার্ট, চার্টের ভেতরেই দেখবে স্ক্যাটার রয়েছে, সিম্পল যে স্ক্যাটার সেটা কিন্তু করবে। তাহলেই কিন্তু যে কোনো রকমের ডেটার এরকম ভেরিয়াস টাইপস অফ তুমি চার্ট পেয়ে যাচ্ছ। তো চার্টটা পেয়ে গেলেই কিন্তু মোটামুটি যে একটা রিলেশন, বাইভ্যারিয়ার ডেটার যে একটা রিলেশন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এই দুটোর খুব সুন্দর এসছে, এই 1 আর 2 এর ক্ষেত্রে, কিন্তু পরেরটার ক্ষেত্রে কিন্তু রিলেশনটা ইজ নট দ্যাট স্পেসিফিক। অ্যান্ড এইখানটা একটা এক্সাম্পল, হ্যাঁ, এইখানে দেখো এটাও আমি এক্সেলেই করেছি। সেখানে হচ্ছে সিগারেট স্মোকিং, কতগুলো করে সিগারেট খাচ্ছে, আর লংজিভিটি 50 বছরের বেশি যাদের বয়স তাদেরকে নেওয়া হয়েছিল। সেইটা করে দেখা গেছে যে এখানে দেখো সিগারেট স্মোকিং অ্যান্ড লংজিভিটি, তার ভেতরে কিন্তু একটা পজিটিভ কোরিলেশন পাওয়া যাচ্ছে 0.7, উইচ ইজ কোয়াইট হাই, যথেষ্ট ভালো কিন্তু। তার মানে আমার কনক্লুশনটা কি দাঁড়াবে? যত বেশি সিগারেট খাবে তত বেশি দিন বাঁচবে। হ্যাঁ, তো আবার স্টাডিতে ফল্ট কোথায়, ওয়্যার ইজ দ্য ফল্ট? আমি 50 ঊর্ধ্ব লোকেদের নিয়েছি, আমি বৃদ্ধদেরকেই নিয়েছি। তার মানে যে বৃদ্ধরা অলরেডি প্রবাবিলিটি তাকে কি বলবো, অডস গুলোর এগেনস্টে গিয়ে প্রচুর দিন বেঁচে আছে, প্রচুর প্রচুর সিগারেট খেয়ে, তাদেরকেই নিয়েছি। এবং সেই জন্য আমার এরকম একটা রেজাল্ট বেরোচ্ছে যে যত সিগারেট খাবে তত বেশি লোকে বাঁচবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ স্পুরিয়াস কোরিলেশন। সো কোরিলেশনের ক্ষেত্রে হাইপোথেসিস টেস্টিং, এটাকেও আমি জাস্ট একটুখানি জাস্ট বলে রাখছি, যেটা হচ্ছে যে there is no linear relationship, মানে বুঝতেই পারছো, কোরিলেশন যদি থাকে তার মানে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে, আর কোরিলেশন যদি না থাকে তাহলে there is no linear relationship। তো এইটাই হবে নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথেসিস। আর সেই আগের দিন যে কথাটা হচ্ছিল, এই পি ভ্যালুর কথাটা আমি একটুখানি এখানে বলে নিতে চাই। দ্যাট ইজ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, যেখানে এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে রো দিয়ে দেখাচ্ছে কোরিলেশনের ভ্যালুটা, সেখানে হচ্ছে ইজ সিমেট্রিক when রো ইজ ইকুয়াল টু 0 and is not equal to 0, তাহলে ইট ইজ অ্যান asymmetric distribution। রো ইজ ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে? দ্যাট ইজ দ্য মিডিয়ান ভ্যালু। মনে করে দেখার চেষ্টা করো যে আমরা যখন স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাজিউম করেছিলাম যে আমাদের ডিস্ট্রিবিউশনটা স্ট্যান্ডার্ড নর্মাল, তখন আমাদের মিন কত হচ্ছিল? 0, হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছিল 1। তাহলে এখানটাতে দিস ইজ দ্য মিন ভ্যালু। মিন ভ্যালু 0 মানেই হচ্ছে যে when x and y are independent, মানে ইট ইজ সিমেট্রিক। সো এইখানে এই যে টেস্ট পারফর্ম করার জন্য এইটা খুব একটা কাজের জিনিস, হ্যাঁ, যে পি ভ্যালু যদি সাধারণভাবে ক্যালকুলেট না করতে পারো, আমি এটা তোমাদের একটা কি বলবো শর্টকাট মেথড বলছি, দ্যাট ইজ এই যে জাস্ট এই ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে, আমি এই পাওয়ার পয়েন্টটা তোমাদের দিয়ে দেবো, এটা দেখো, মানে এই ওয়েবসাইটটাতে জাস্ট গিয়ে এইটা এইখানে দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। এইটাকে জাস্ট কপি পেস্ট করবে যে কোনো ওয়েবসাইটে গিয়ে,
দিয়ে ওখানে ধরে নাও তুমি একটা টি একটা কোনো ভ্যালু পেয়েছো, সেটাকে জাস্ট ওখানে বলে দিতে হবে যে ধরো না এই ক্ষেত্রে আমার যে আগের এক্সাম্পলটা সেটার ক্ষেত্রে আমার স্যাম্পল সাইজ ছিল 15, তার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 15 মাইনাস 2 দ্যাট ইজ 30, আর ইয়েটা রয়েছে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 0.05, সেটা দিয়ে আমি ধরে নাও টি ডিস্ট্রিবিউশনের ভ্যালু পেয়েছি -3.67। এবারে যেই এই ভ্যালুটা পেলাম এটাকে আমি এইটা দিয়ে চলে গেলাম, দিয়ে ওখানে জাস্ট ওখানে টি এর ভ্যালু পুট করলে, ডিগ্রিজ অফ ফ্রিডম, লেভেল অফ সিগনিফিকেন্স ওগুলোকে পুট করলে, এন্টার মারলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তার টি ভ্যালুটা পেয়ে যাবে। এটা খুব ইজি ওয়ে টু ডু, যাতে তুমি যে কোনো পেপার যেগুলো তুমি পরে লিখবে সেখানে কিন্তু তুমি এটাকে ইউজ করতে পারবে। নাও আমি কোরিলেশনের ভেতরে বেশি আর এখন ঢুকবো না। হ্যাঁ, এইবারে কথা হচ্ছে যে আমরা কোরিলেশন দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখে থাকি, কিন্তু সাধারণভাবে আমরা যে ধরনের সায়েন্স নিয়ে ডিল করি সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা মাল্টিপল ভেরিয়েবলস এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা রিলেশন, এই ধরনের ভেরিয়েবলস কিন্তু আমরা দেখতে পাই। তাই জন্য আমাদের বেস্ট ওয়ে কি হবে, টু লুক ইনটু দ্য মাল্টিপল কোরিলেশন কোফিশিয়েন্ট। প্রথম মাল্টিপল কোরিলেশন কোফিশিয়েন্ট মানে কি, সেখানে একটা ভেরিয়েবলের উপরে একাধিক ভেরিয়েবলের যে ইনফ্লুয়েন্সটা সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। কিন্তু মাল্টিপল কোরিলেশন কোফিশিয়েন্ট আমি বারবার বলবো, এটা তুমি এক্সেলে আগের দিন যেটা স্যার পড়ালেন কিচ্ছু না, একদম সেরকম ওই প্রসিজারটাকে যদি ফলো করো মাল্টিপল কোরিলেশনের ভ্যালুস গুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু the problem is you will get a huge matrix, SPSS এত বড় একটা চার্ট তোমাকে বের করে দিয়ে দেবে, এবার তোমাকে বসে বসে দেখতে হবে, ক্রস ট্যাবস গুলো দেখতে হবে যে ওই ছোট 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 জায়গায় কি কি ইয়ে রয়েছে, রিলেশন রয়েছে। এবারে আমাদের যে সোশ্যাল সায়েন্সেস সেখানে আমরা জেনারেলি দেখি, তো অর রাদার হোম সায়েন্সেস, এখানে আমরা যেটা দেখতে পাই যে এই যে দুটো ভেরিয়েবলের রিলেশনটা জেনারেলি থার্ড ভেরিয়েবল সেটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। লাইক এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আইসক্রিম সেল ইনক্রিজেস when মার্ডার রেটস ইনক্রিজেস, তার মানে কি আইসক্রিম খাওয়া বেড়ে গেলে মার্ডার বেড়ে যাবে সোসাইটিতে, সেটা তো হতে পারে না। কিন্তু এটা আমরা দেখছি যে when it is hot, হ্যাঁ গরমের দিন তখন আইসক্রিম বিক্রিটা বাড়ছে, গরমের সময় লোকে আইসক্রিম খেতে ভালোবাসে, আবার গরমের সময় লোকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, ওই সময়টা দুপুরবেলাটা ফাঁকা, ক্রাইম রেটটা মেবি ইনক্রিজ করছে। হ্যাঁ, সো এটা একটা অ্যাবসলিউটলি থার্ড ভেরিয়েবল, যার জন্য কিন্তু এই দুটো ভেরিয়েবলের ভেতরে কিন্তু আমাদের এটা মনে হচ্ছে যে দিস আর রিলেটেড। তার মানে এইখানটা যদি আমাদেরকে যদি ছেঁকে বের করতে হয়, ইফ উই নিড to look into the actual relationship between the ice cream sales and the murder rates, so we have to keep the temperature impact of temperature out of it, এবং তাই জন্যই কিন্তু আমাদের পার্শিয়াল কোরিলেশন কোফিশিয়েন্ট ভীষণ ভীষণ দরকার। তাই জন্য তোমাদের বলছি যে তোমরা যে কোনো রকমের ডেটা সেট নিয়ে কাজ করছো সেখানে তোমরা মাল্টিপল কোরিলেশন রিগ্রেশন কোরিলেশন নিশ্চয়ই করবে, কিন্তু সেটার সঙ্গে কিন্তু অবশ্যই পার্শিয়ালটা দিয়ে দেবে, বিকজ এটা পিএইচডির কাজ, যাতে তোমরা পরিষ্কার বলে দিতে পারবে যে কত অথেন্টিক তোমার যে কোরিলেশনটা বেরিয়েছে, হাউ অথেন্টিক ইট ইজ। ওকে, now this is the kind of particular partial correlation, আমি একটা এক্সাম্পল নিচ্ছি SPSS এ, সেখানে একটা পার্টিকুলার টাইপ অফ এরোবিক এক্সারসাইজ, হ্যাঁ VOX2 সেটাকে বলা হচ্ছে, সেখানে দুটো আরো প্যারামিটারস রয়েছে আমাদের, এজ অ্যান্ড ওয়েট। হ্যাঁ, সেখানে আমরা কি করব, we just go to age and weight and then we click on the correlate button and partial correlation coefficient, দিয়ে সেটা টিপলে আমি প্রথমেই এটা দেখতে পাবো। এখানে আমার দেখো কন্ট্রোল ভেরিয়েবল কোনটাকে আমি করতে চাইছি, আমি এজের এফেক্টটাকে কিন্তু বাদ দিতে চাইছি। VO2 max হচ্ছে একটা কাইন্ড অফ এরোবিক এক্সারসাইজ, অ্যান্ড ওয়েট অ্যান্ড এটাকে আমি দেখতে চাই ওয়েটের সঙ্গে তার রিলেশনটা কি, অ্যান্ড আই এম কন্ট্রোলিং ফর দ্য এজ ভেরিয়েবল।
তাহলে এজটাকে ক্লিক করে আমাকে এইখানে এই এজটাকে ক্লিক করে কন্ট্রোলটাতে দিয়ে দিতে হবে, আর এই দুটোকে আমাকে সিলেক্ট করে ভেরিয়েবলের ভেতরে দিয়ে আমাকে টিপতে হবে। সো আই হ্যাভ ডান দিস, অ্যান্ড হিয়ার তারপরে আরেকটা অপশনস দেখাবে, সেখানে আমাদের মিনস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, জিরো অর্ডার কোরিলেশন, এই দুটোকে আমাকে সিলেক্ট করে নিলেই আই উইল গেট দিস কাইন্ড অফ আ পার্টিকুলার টেবিল। তাহলে এই টেবিল থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখো কন্ট্রোল ভেরিয়েবলের ভেতরে এখানে বলে দিয়েছে এই যে লাল যে বক্সটা, এটা বেসিক্যালি কিন্তু দেখাচ্ছে যে পার্শিয়াল এফেক্ট অফ দ্য কোরিলেশন, আর ব্লু যে বক্সটা সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে তিনটে ভেতরে যে কোরিলেশন সেটাকে কিন্তু দেখাচ্ছে। এবং সেখানে আমি কি দেখতে পাচ্ছি যে ওয়েট অ্যান্ড V2 ও ম্যাক্স যে প্রসিজিওর, সেখানে কিন্তু -3.14, এখানে দেখো -3.14, সামান্য একটুখানি হলে কিন্তু আরেকটু কমেছে, আর এইখানটা দেখো যেহেতু মাইনাস বলে কমেছে বলছি, অ্যাবসলিউট ভ্যালু দেখতে গেলে এটা একটু বেড়েছে, আর এটা ছিল কত যে 3.07 ছিল। ওকে, and when we are looking into this kind of correlation, তাহলে আমি এখানটাতে দেখছি এজের কিন্তু খুব একটা ইনফ্লুয়েন্স থাকছে না এজটাকে। তার মানে কি, এদের মধ্যে যে ইনফ্লুয়েন্সটা, ওই যে মার্ডার বেড়ে যাচ্ছিল, সেরকম ধরনের ইম্প্যাক্ট কিন্তু এজ ফেলতে পারছে না। দ্যাট ইজ ওয়াই দিস পার্শিয়াল কোরিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও যেই মোমেন্টে আমি কোরিলেশনের কথা বললাম, মাল্টিপল রিগ্রেশন ইজ এগেন আ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক। এটাকেও আমি জাস্ট একটু ছোট্ট করে বলে নিতে চাই। ওই সেম যদি আমি কাইন্ড অফ এক্সাম্পল দেখি, সেখানে কেস রয়েছে, তার সঙ্গে জেন্ডার রয়েছে। তো এখানেও অ্যানালাইজ রিগ্রেশন লিনিয়ার রিগ্রেশনের করে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এটা পেয়ে গেলাম। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, বিকজ ওই যে করছো তুমি পার্টিকুলার কাইন্ড অফ থিংটা, that is your dependent variable, and all the other age, weight, heart rate, gender, এগুলোকে তুমি ইনফ্লুয়েন্স করতে পারছো না। these are all your independent variables. তো এইটা হচ্ছে আমি যেটা ইকুয়েশনটাকে পাচ্ছি, predicted this kind of aerobic exercise, and this is the intercept, মানে কোথায় কাটছে, and এইগুলো হচ্ছে gradient particular of the things. এইখানে আমাকে এইটাকে ফিট করেছি আমি, মডেল ফিট মানে লিনিয়ার রিগ্রেশনের কথা আমি বলছি, এস্টিমেট অ্যান্ড কনফিডেন্স ইন্টারভাল 95% নিয়ে আমি কাজটা করেছি, এবং সেখানে আমি এইটা দেখতে পাচ্ছি। এই তিনটে টেবিল আমাকে দেখাচ্ছে। প্রথম হচ্ছে we get the R and the adjusted R, SPSS সবসময় কিন্তু এই দুটো দেখায়। আর মানে কি, আর হচ্ছে 7.6, তার মানে হচ্ছে the value is quite high, এবং adjusted R মানে হচ্ছে এটাকে রিপিটেড মাল্টিপল স্যাম্পলস এর ভেতরে যখন আমি এটাকে ইউজ করছি, তখন we are seeing that this value is also quite high। তার মানে এই টেবিলটার মানে হচ্ছে বলে we can come to the next table। এখানে আমি কি দেখছি যে অ্যানোভা করে বিটুইন দ্য গ্রুপস, এখানেও আমি দেখছি। এবারে এই টেবিলের পরে we come to the next table, here we see that this is the significance level, ওই আগের যেটা 0.05 এর থেকে এটা কম, তার মানে we can move on to the next এখানে। এবং এখানেও দেখো এই যে টি এর পাশে যে এই সিগনিফিকেন্স লেভেল গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সিগনিফিকেন্স এসেছে, apart from 0.01 এই এজের ক্ষেত্রে এসছে, তবুও মানে 0.05 ধরলে ওটাও কিন্তু সিগনিফিকেন্ট রয়েছে। তার মানে সবকটা ভ্যালু কিন্তু এখানে আমার সিগনিফিকেন্ট এসছে, এবং দিজ আর দ্য গ্রেডিয়েন্ট। তার মানে আমি মাল্টিপল রিগ্রেশন দিয়ে যেটা করতে পারছি, আমি প্রেডিক্ট করতে পারছি। তার মানে এই যে ইকুয়েশনটা পেয়ে গেলাম, এইবারে এখানে আমি এজের যা ভ্যালু বসাবো, ওয়েট যা ইচ্ছে বসাবো, এজ, ওয়েট, হার্ট রেট, জেন্ডার যা ইচ্ছে বসাবো, আমি প্রত্যেকটার জন্য একটা প্রেডিক্টেড ভ্যালু অফ দিস থিং আমি পেয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস পার্টিকুলার থিং। এবং কোনো কোনো ক্ষেত্রে
আবার হয়তো ইয়েস নো তে অ্যান্সার গুলো রয়েছে, হ্যাঁ, কিংবা কোনো একটা জায়গায় দ্য ভ্যালু ইজ 0 অ্যান্ড ভ্যালু ইজ 1, এরকম ধরনের যদি হয়, তখন ইট ইজ প্রেফারেবল দ্যাট উই শুড নট ইউজ দ্য মাল্টিপল রিগ্রেশন অ্যানালিসিস, উই শুড গো ইন ফর দ্য লজিস্টিক রিগ্রেশন অ্যানালিসিস। আনাদার থিং যেটা তোমরা প্রচন্ড রকম মনে রাখবে, মানে যেহেতু আমি যে ধরনের কাজ করি সেখানে রিগ্রেশন নিয়ে প্রচুর কাজ করতে হয়, এটা তোমাদের যা শেয়ার করে রাখছি, যে রিগ্রেশনের ভেতরে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্যাট অফ মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটি কাকে বলছে? যে ধরে নাও তুমি একটা পার্টিকুলার ভেরিয়েবল নিয়ে কাজ করছো, যে সে ডিস্টেন্স ফ্রম দ্য হেলথ সেন্টার, একজন মহিলা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে সাপোজ তুমি কাজ করছো, তাহলে ডিস্টেন্স ফ্রম দ্য হেলথ সেন্টার সেটা একটা ভেরিয়েবল নিচ্ছ। আবার তার সঙ্গে একটা ভেরিয়েবল নিচ্ছ যে কমিউনিকেশন থ্রু রোড, হ্যাঁ, তাহলে রোড কমিউনিকেশন আছে কিনা, তাহলে ডিস্টেন্স কতটা আর রোড কমিউনিকেশন আছে কিনা, তার মানে এদের মধ্যে আবার নিজেদের মধ্যে যদি রিলেশনটা খুব হাই হয়ে যায়, তখন এই মাল্টিপল রিগ্রেশনের যে কোফিশিয়েন্টের উপরে কিন্তু পড়তে পারে। তো সেইটাকে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটির টেস্ট হয়, সেটা কিন্তু একবার রান করে নিতে পারো, ওখানে এসপিএসএস এর ভেতরেই আছে। নেক্সট দিন আই হার্ড অলসো, সো সেটাতেও নিশ্চয়ই এই স্ট্যান্ডার্ডাইজ প্রসিজিওরস গুলো থাকবে। সো এইগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম we have to think what kind of variables that we are using, and then when we are using multiple variate kind of analysis, we have always to select a perfect procedure and define our variables and interpret our variables in a very nice pattern. So thank you all so much. You know, the best thing would be যে আজ থেকে সে 3-4 বছর পর তোমাদের কারোর সঙ্গে দেখা হলো আর তোমরা হেসে বললে যে তোমাদের নামের আগে ডক্টরেট ডিগ্রিটা বসে গেছে। সো দ্যাট উইল বি আ ভেরি কিছু কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। না শোনা যাচ্ছে না ম্যাম কিছু। কিচ্ছু শোনা যাচ্ছে না। কানেকশনটা চলে গেছিল। ওকে ম্যাম। কিছু বলবে? শুনতে পাচ্ছো? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে আজকে লেকচারটা পেতে পারতাম পরে খুব ভালো হতো। কি হতে? আজকে লেকচারটা যদি পরে আমরা মানে পেতে পারতাম, মানে আপনার লেকচারটা আজকে মানে এতটাই ভালো ছিল, আমি মানে যদি পরে এটাকে আবার মানে পেতে পারি কোনোভাবে তাহলে খুব ভালো হয়। তোমরা সব কটা লেকচার পেয়ে যাবে, আমরা ইয়ে করছি তো, এটা রেকর্ড হয়ে থাকছে তো, আর ওই পুবালি দি ওটাকে ওই হোম সায়েন্সের একটা কিছু বোধহয় করেছে ইউটিউবে, তোমরা সব লিংক পেয়ে যাবে এগুলো।
Okay, সব ma'am, লেকচার thank you. গুলো থাকবে। হ্যাঁ, Thank you. আর ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো অল দ্য বেস্ট। আমরা আবার কালকে মিট করছি। কালকে বোধহয় 2:30-এর সময় তোমাদের ক্লাস আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখবে, তোমাদের ক্লাসরুমে আমি পোস্ট করেছি, ওই হ্যাঁ ওই 16th যে ক্লাসটা ছিল ওটা 22nd হয়ে গেছে। ওই একটা দিনে একটু 9টার সময় জয়েন করতে হবে, না হলে ইয়ে, বিকজ উনি কানাডার থেকে বলবেন তো, সেই জন্য। ঠিক আছে, চলো, ম্যাম all the best. পরীক্ষাটা কিভাবে হবে একটু বলবেন? মানে প্রচন্ড ডিফিকাল্ট একটা পরীক্ষা হবে। না মানে আমি 1 ঘন্টার মধ্যে তো জন্য বলছি। ম্যাম অনলাইন হবে নাকি ডিপার্টমেন্টে গিয়ে দিতে হবে? হ্যাঁ অনলাইন। না রে বাবা, ডিপার্টমেন্টে কোনো যাওয়ার ব্যাপার নেই, অনলাইন হবে, এমসিকিউ টাইপ। হ্যাঁ, এবং তোমরা তো সিরিয়াসলি সবকটা ক্লাস করছো, সুতরাং তোমাদের কোনো অসুবিধার হওয়ার কথা নয়। ওই রিসোর্স পার্সনরাই কিছু কিছু প্রশ্ন দিচ্ছে, এমসিকিউ, ওই যেরকম গুগল ফর্ম পেয়েছো ওরকম হবে। ধরে নাও, বিকজ ওখানে 100 নম্বর আছে, তো 25টা প্রশ্ন থাকবে, 4 নম্বর করে এক একটা প্রশ্ন হবে। ঠিক আছে, ঠিক তো আছে। 1 ঘন্টা ইজ টু মাচ। 1 ঘন্টা লাগবে না, তার আগেই হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, Thank you, ma'am. ওকে, থ্যাংক ইউ বাই ম্যাম। বাই। Thank you, ma'am. Thank you. Thank you, ma'am. Thank you, ma'am.